ওয়েলকাম স্টুডেন্টস। তো আজকে আমাদের ভৌতবিজ্ঞানের ফিজিক্সের পার্টের আমাদের আজকে খুব সম্ভবত 4th ক্লাস, এবং লাস্ট ক্লাসে আমরা আলো নিয়ে আলোচনা করেছিলাম, এবং আলোটার মোটামুটি আমরা কিন্তু প্রায় আর্ধেকটা মতো পোর্শন বলতে পারো, যতটা আমার মনে পড়ছে আমরা প্রিজম অবধি আলোচনা করেছিলাম আগের ক্লাসে, এবং সেই সংক্রান্ত প্রশ্ন উত্তরগুলোও আমরা করেছিলাম। ঠিক আছে, হ্যাঁ, গুড নুন ব্রততী। যাই হোক, তো এবার সেই দিক থেকে আমরা আলোর আজকে বাকি যে পোর্শনটা আছে সেই পোর্শনটা কভার করব। আচ্ছা, তোমাদেরকে এই বিষয়ে আমার একটা জিনিস বলার, যে ধরো আমাদের এখানে আলটিমেট গাইড যেটাই হচ্ছে, যেটা তোমরা ধরো এখান থেকে পড়ছো বা প্রিপেয়ার করছো, হ্যাঁ সকলকে গুড আফটারনুন যারা যারাই বলছো। তো তোমরা যারা যারাই এখান থেকে পড়ছো, একটা জিনিস কিন্তু তোমাদের এই পাশাপাশি প্রতিনিয়তই বা প্রতিদিন তোমাদের চালিয়ে যেতে হবে, সেটা হলো খুব ভালোভাবে এইখানের প্রশ্ন উত্তর তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জায়গা বলেই তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, কিন্তু তার পাশাপাশি বইয়ের প্রত্যেকটা লাইন কিন্তু খুঁটিনাটি করে পড়বে। এমন নয় যে আমি এটা বাদ দিয়ে ওটা পড়বো, অনেক সময় আছে এখনও তোমাদের কাছে, প্রায় 1.5 মাস সময় আছে, 2 তারিখ থেকে খুব সম্ভবত মাধ্যমিক পরীক্ষা। তো কিছু না বাদ দিয়ে যাবে না, আমার বক্তব্য, যদি পড়তে পারো, যদি সময় থাকে, কিছু বাদ দেবে না, সবটাই ভালোভাবে পড়ে নেবে। কারণ আমরা সাজেশন যতই দিই, আজকে পরীক্ষায় কিছু সাজেশনের বাইরে কিছু আসাটার সম্ভাবনা যথেষ্টই থাকে। ঠিক আছে, তো সেই কারণে সেখানে কিন্তু আর কোনো আজকে তুমি যেখান থেকে যাই সাজেশনে নিয়ে যাও না কেন, যেটাই নিয়ে যাও না কেন, আজকে পরীক্ষায় অন্য কিছু এসে গেলে কিন্তু ওই পয়েন্ট অফ টাইমে কিছু আর করার থাকে না, তখন ইট ইজ হোয়াট ইট ইজ, ওটা তোমায় করতেই হবে। তো সেই কারণে কিন্তু আমি বলবো যে সাজেশন একটা গুরুত্বপূর্ণ জায়গাকে প্রিপেয়ার করা, বাট একটা ওভারঅল ভিউ অফ দ্য হোল বুক, সেটা কিন্তু তোমাকে তোমার সাবজেক্টের ব্যাপারে একটা নলেজ বা দখল এবং একটা আত্মবিশ্বাসও প্রোভাইড করবে, যেটা পরীক্ষার সময় খুব দরকার হবে। যে তখন তুমি একটা চ্যাপ্টার পুরোটা ভালোভাবে জানবে না, তোমার এমনিই মনে হবে যে ঠিক আছে যাই আসুক আমি দেখে নেব, বাকি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আছেই। ঠিক আছে, তো সেই নিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শুরু করছি। যারা যারা এই গুড আফটারনুন বলছো তাদের সকলকেই গুড আফটারনুন। তো আমরা শুরু করবো আমাদের ক্লাস। দেখি কেউ কিছু বলতে চাইছে কিনা, কেউ হাত তুলেছে কিনা একবার দেখি, একবার দেখাও দেখি কেউ হাত তুলছে কিনা। না, এখানে তো কেউ এখনো হাত তোলেনি, তো অসুবিধা নেই, কোনো প্রশ্ন থাকলে তোমরা করে ফেলতেই পারো। ঠিক আছে, তো আমরা শুরু করছি আমাদের আলোর যে পার্টটা থেকে, আমরা একটুখানি ওই সেম একটু রিভিশন টাইপের একটু করে নেবো আগে। প্রিজমের পর থেকে লেন্সের যে পার্টটা আছে সেখান থেকে আমরা একটু ছোট করে দেখে নেব। ঠিক আছে, দেখো, তো লেন্স মূলত তোমরা জানো 2 প্রকারের হয়, একটা হলো উত্তল লেন্স এবং আরেকটা হলো অবতল লেন্স। এই 2 প্রকারেরই লেন্স হতে পারে। উত্তল লেন্স আবার 3 প্রকারের হয়, তোমরা জানো ওদের আকৃতি অনুসারে। একটাকে আমরা বলি উভ উত্তল, দুটো সাইডই উত্তল। একটাকে আমরা বলি সমতল উত্তল, একটা তল সমতল একটা তল উত্তল। আর একটা হলো অবতল উত্তল, একটা তল অবতল এবং আরেকটা তল উত্তল। ঠিক আছে, একটা তল অবতল এবং আরেকটা তল উত্তল। ঠিক আছে, উত্তল লেন্সের বেসিক ক্যারেক্টারিস্টিক্সটা সবসময় মাথায় রাখবে। ওদের মধ্যভাগটা মোটা এবং প্রান্তের দিকটা ক্রমশ সরু। দেখো এই ক্ষেত্রে মধ্যভাগ মোটা এবং প্রান্তের দিক ক্রমশ সরু। একইভাবে অবতল লেন্সেরও 3টে ভাগ হয়। একটা হলো উভাবতল, দুটো তলই অবতল, এগুলো জানো তোমরা। একটা হলো সমতলাবতল, একটা তল সমতল একটা তল অবতল, এবং আরেকটা হলো উত্তলাবতল। ঠিক আছে, একটা হলো উত্তলাবতল। ঠিক আছে, এর দেখবে মাঝখানটা মোটা হয়, মাঝখানটা সরু হয় এবং প্রান্তের দিকটা ক্রমশ মোটা হয়। এটাই হলো অবতল লেন্সের একটা ক্যারেক্টারিস্টিক্স, যেটা দিয়ে আমরা অবতল লেন্সকে আলাদা করে চিনতে পারি। ঠিক আছে, এই কিছু লেন্সের বেসিক্স। আর তোমার লেন্সের কিছু জিনিস সম্বন্ধে আমাদের একটু জেনে নিতে হয়। যেমন ধরো একটা লেন্সের ক্ষেত্রে আমরা 2টো বক্রতা কেন্দ্র পেতে পারি, কারণ এটা একটা গোলক, এটা একটা গোলক, 2টো গোলকের সমন্বয়ে তৈরি। তার এই গোলকের একটা বক্রতা কেন্দ্র C1, এই গোলকের একটা বক্রতা কেন্দ্র C2। দুটোকে জয়েন করে দিলে আমরা যে লাইনটা পাচ্ছি সেটাকে আমরা বলে থাকছি আমাদের প্রধান অক্ষ, তোমরা জানো। ঠিক আছে, তো আচ্ছা, এইটা হলো প্রধান অক্ষ। ঠিক আছে, আচ্ছা, আর কি হয় এই লেন্সের ক্ষেত্রে? আমাদের প্রধান অক্ষ ছাড়াও একদম লেন্সের মাঝখানে একটা বিন্দু থাকে, যেটা খুব গুরুত্বপূর্ণ। সেটাকে আমরা বলে থাকি হলো আলোক কেন্দ্র। আলোক কেন্দ্রের ডেফিনেশন কিন্তু এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ।
আলোক কেন্দ্রের ডেফিনেশনটা একটু ছোট করে তোমাদের বলে দিই। আলোক কেন্দ্র হলো লেন্সের মধ্যে এমন এক বিন্দু, আলোক কেন্দ্র হলো লেন্সের মধ্যে এমন এক বিন্দু যার মধ্যে দিয়ে আলোক রশ্মি গেলে আলোক রশ্মির কোনো বিচ্যুতি হয় না। ঠিক আছে, তার মানে এর মধ্যে দিয়ে যে রশ্মি যায় তো নির্গত রশ্মির বিচ্যুতি হয় না, শুধুমাত্র সামান্য পার্শ্ব সরণ হয়। ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দিই। নির্গত রশ্মির বিচ্যুতি নেই। ঠিক আছে, এই ব্যাপারটা কিরকম হয়? এই ব্যাপারটা হয় হলো, ঠিক আছে, যে ধরো এই যদি একটা লেন্স হয়, উত্তল লেন্স ধরো, এই যদি ধরো তার প্রধান অক্ষ হয় এবং এই যদি ধরো আমি এটা মাঝখান দিয়ে ভাগ করার জন্য দেখালাম। ঠিক আছে, তো সেখানে ধরো এই একটা আমাদের আলো পড়েছে। এবার আলোটা পড়লে কি হবে? লেন্সের মধ্যে যখন আলো পড়বে তখন আলোটার স্বাভাবিক প্রতিসরণ হবে। এবার আলোটার প্রতিসরণ হলে কি হবে? এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, ওটা অভিলম্বের দিকে বেঁকে যাবে। তো যদি ধরো আমি এখানে একটা আজকে মানে কি বলে ওটাকে, আমি যদি একটা অভিলম্ব এখানে অঙ্কন করতে পারি, ওখান থেকে দেখবে একটু খানিকটা বেঁকে যাবে, এখান দিয়ে গেল, এখানে পড়লো, এখানে গিয়ে আবার একটু প্রতিসরণ হবে, আবার এদিকে বেঁকে গেল। দেখা যায়, দেখো আলটিমেটলি আপতিত রশ্মি আর নির্গত রশ্মি ওরা পরস্পরের সমান্তরাল, জাস্ট একটু পার্শ্ব সরণ হয়, জাস্ট একটু পার্শ্ব সরণ হয়। যেমন আমাদের আয়তাকার গ্লাস স্ল্যাবে হয়ে থাকে, মানে আয়তাকার কাচের স্ল্যাবে হয়ে থাকে যে রশ্মিটা একটু পার্শ্ব সরণ হয়, এখানেও কিন্তু তাই হয়। তার মানে কিন্তু এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের যে বিচ্যুতিটা শূন্য। এবং এটাই আমরা যখন ছবি আঁকি আমরা এত আলোর মধ্যে এতটা দেখাই না, কারণ আমরা মূলত যেটা ব্যবহার করি সেটা হলো পাতলা লেন্স। এখান থেকেই আমাদের পাতলা লেন্সের কনসেপশনটা আসে, যে আমরা এমন লেন্স ব্যবহার করি যার বেধটা তার বক্রতা ব্যাসার্ধের তুলনায় অনেকটা ছোট। তাহলে যে লেন্সের বেধ তার বক্রতা ব্যাসার্ধের থেকে অনেকটা ছোট হয় তাকে পাতলা লেন্স বলে। ঠিক আছে, তার মানে বেধ বক্রতা ব্যাসার্ধের থেকে, এই ধরো বক্রতা ব্যাসার্ধ, তো বেধ বক্রতা ব্যাসার্ধের থেকে অনেকটা ছোট। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে, তাকে আমরা পাতলা লেন্স বলছি। তো সেই জন্য আমরা এই ক্ষেত্রে কি করি, আমরা এত ভেতরে যে হালকা একটু বেঁকে এদিক দিয়ে যাচ্ছে ওটা দেখাই না, আমরা ছবি আঁকার সময় সিম্পল, এই যদি আমাদের আলোক কেন্দ্র হয় আমরা একদম স্ট্রেট এখান দিয়ে এরকম দেখিয়ে দিই। কারণ আমরা ভেতরে এই যে সামান্য পার্শ্ব সরণটা হয় এটাকে আমরা নেগলেক্ট করি, কারণ বেধটা কমে গেলে পার্শ্ব সরণটাও খুব কমে যায়। তো সেই কারণেই কিন্তু আমরা এরকম আঁকি। তো এটা আলোক কেন্দ্রের ব্যাপারে। তো আলোক কেন্দ্র মনে রাখবে যে বিচ্যুতি নেই, বিচ্যুতি শূন্য। ঠিক আছে, আচ্ছা এই বিষয়গুলো তো গেল। আর কি হয়? লেন্সের উন্মেষ হয়। এই যে অংশের মধ্যে, লেন্সের যে অংশের মধ্যে আলোটা পড়তে পারে তাকে বলে লেন্সের উন্মেষ। তুমি যদি বেশি আলো ফেলতে চাও তাহলে তোমায় বড় উন্মেষযুক্ত লেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, লেন্সের ফোকাস দৈর্ঘ্য তোমরা জানো, উত্তল লেন্সে বা অবতল লেন্স উভয়ের ক্ষেত্রেই দুটো ফোকাস হয়, একটাকে বলে প্রথম মুখ্য ফোকাস, একটা দ্বিতীয় মুখ্য ফোকাস। প্রথম মুখ্য ফোকাসের কনসেপ্টটা কি? প্রধান অক্ষের উপর এমন একটা রশ্মি যেখান থেকে নির্গত আলোক রশ্মি, প্রধান অক্ষের উপর এমন একটা বিন্দু যেখান থেকে নির্গত আলোক রশ্মি লেন্স কর্তৃক প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলে আমাদের প্রথম মুখ্য ফোকাস F1। অবতল লেন্সের ক্ষেত্রে এটা কিরকম হয়? অবতল লেন্সের ক্ষেত্রে এটা হয় হলো, মানে এটা হলো কিছু অভিসারী রশ্মি, এটা হলো কিছু অভিসারী রশ্মি যারা একটা নির্দিষ্ট বিন্দুর দিকে আসছিল, কিন্তু লেন্স কর্তৃক প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে গেল, মানে ওই বিন্দুর দিকে আর আসতে পারলো না। তাহলে যে বিন্দুটা তৈরি হতে পারতো কিন্তু হলো না, সেটাকে আমরা বলি অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। ঠিক আছে, তার মানে উত্তল লেন্সের যে প্রথম মুখ্য ফোকাস সেটা হলো সদ, অবতল লেন্সের যে প্রথম মুখ্য ফোকাস সেটা হলো অসদ। কারণ এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, কারণ এর বাস্তবে কিন্তু কোনো অস্তিত্ব নেই, সেটা কিন্তু একটা বিন্দু হতে পারতো কিন্তু হয়নি। ঠিক আছে, একইভাবে উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় মুখ্য ফোকাসটা কিরকম? যে এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্স কর্তৃক প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলে থাকি দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক আছে, এখানে তাই, এখানে একটু জাস্ট অন্য, যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ লেন্স কর্তৃক প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, মানে অপসৃত হচ্ছে বলে মনে হয়,
তো এটাকে আমরা বলে থাকি আমাদের দ্বিতীয় মুখ্য ফোকাস। তার মানে উত্তল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস বাঁ দিকে আর দ্বিতীয় মুখ্য ফোকাস ডান দিকে। অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস ডান দিকে এবং দ্বিতীয় মুখ্য ফোকাস বাঁ দিকে। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা, আমি যখন এই আজকে আমি রিভিশন করাচ্ছি, তো রিভিশন করানোর সময় স্বভাবতই আমি একটু তাড়াতাড়ি বলি, কারণ আমাদের অনেকগুলো টপিক থাকে রিভিশন করানোর জন্য এবং আমাদের চ্যাপ্টারটা তো ছোট নয়, আলো চ্যাপ্টারটা তোমরা নিজেরাও জানো। তো সেই দিক থেকে এর জন্য আমি একটুখানি স্পিডেই বলি, যাতে আমি প্রত্যেকটা জায়গায় একটু ছুঁয়ে যেতে পারি। এবং এই স্পিডে বলার জন্য যদি কারোর মনে হয় কোনো সমস্যা হচ্ছে বা স্যার এই জায়গাটা আরেকবার বলুন বা একটু আসতে বলুন, তাহলে তোমরা কিন্তু সেটা হ্যান্ড রেস করেও বলতে পারো বা আমাকে মেসেজ করেও বলতে পারো। ঠিক আছে, তো কোনো যদি সমস্যা হয় তাহলে অবশ্যই বলতে পারো। বাকিরা কি ভাবছে সেটা ভেবে লাভ নেই। তোমার সমস্যা হলে তুমি নিশ্চয়ই বলবে, আমি সবসময় বলবো, কারণ তুমি ক্লাস করতে এসছো, তুমি কতটা বুঝতে পারছো এটা তোমায় কিন্তু দেখে নিতে হবে। ঠিক আছে, তো এই হলো আমাদের এই পোর্শনের মোটামুটি এই জিনিসগুলো আমাদের দরকার। এবার আমাদের এই যে আমরা ফোকাস সম্বন্ধে জানলাম, প্রথম মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস। উত্তল লেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম প্রথম মুখ্য ফোকাস দ্বিতীয় মুখ্য ফোকাস দুটোই সৎ। অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম মুখ্য ফোকাস দ্বিতীয় মুখ্য ফোকাস দুটোই কিন্তু অসৎ। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমরা এবার ফোকাস তলের ব্যাপারে জানতে পারি, যে ফোকাসের উপর যদি আমি একটা এরকম তল কল্পনা করি, একটা ইমাজিনারি কাল্পনিক তল, ঠিক আছে, যা প্রধান অক্ষের উপর লম্ব এবং ফোকাসের মধ্যে দিয়ে গেছে, তাকেই আমরা বলে থাকি ফোকাস তল। এই ফোকাস তলে একটা বিশেষ গুরুত্ব আছে। কি গুরুত্ব? ধরো এই ফোকাস, তো তাহলে এই হলো আমাদের ফোকাস তল ধরে নাও। ঠিক আছে, এবার ধরো কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ এরকমভাবে লেন্সের উপর পড়লো। দেখো রশ্মিগুচ্ছগুলো নিজেরা সমান্তরাল, কিন্তু প্রধান অক্ষের সাথে কিন্তু সমান্তরাল নয়। তোরা লেন্স কর্তৃক প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত, প্রধান অক্ষের উপর আর মিলিত হবে না, কিন্তু ফোকাস তলে একটা বিন্দুতে মিলিত হবে। তাহলে যে বিন্দুতে মিলিত হলো সেটাকে আমরা বলি গৌণ ফোকাস। যে সমস্ত রশ্মিগুলো নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরাল নয়, তারা প্রতিসরণের পর ফোকাস তলের উপর, উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস তলের উপর একটা বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটা হলো গৌণ ফোকাস। এবার তোমরা আমাকে বলো, একটা ফোকাস তলে কতগুলো গৌণ ফোকাস থাকতে পারে? অসংখ্য বিন্দু আছে, মানে অসংখ্য গৌণ ফোকাস থাকতে পারে। তাই জন্য গৌণ ফোকাস কিন্তু অসংখ্য, কিন্তু মুখ্য ফোকাস নির্দিষ্ট। অবতল লেন্সের ক্ষেত্রেও কিন্তু একই কনসেপ্ট, জাস্ট এখানে সবকিছু অ্যাকচুয়ালি হয়, এখানে সবকিছু মনে হয় অবতল লেন্সের ক্ষেত্রে। এবং একটা জিনিস, একটা রিলেশন সবসময় মনে রাখবে, হয়তো তোমরা জানো যে উত্তল লেন্স, যেটাকে আমরা বলে থাকি অভিসারী লেন্স, সেটা অনেকটা কিন্তু অবতল দর্পণের মতো কাজ করে। অবতল দর্পণ যেমন অভিসারী দর্পণের মতো কাজ করতো সেরকম, তার মানে উত্তল লেন্সের কাজকর্ম সব অবতল দর্পণের মতো। ঠিক আছে, আর আমাদের অবতল লেন্স, তার কাজকর্ম হলো অপসারী, সে রশ্মিগুচ্ছকে দূরের দিকে পাঠিয়ে দেয়। ঠিক আছে, মনে হয় যেন পেছন দিকে একটা বিন্দু থেকে আসছে, তো তার কাজটা কিন্তু হলো উত্তল দর্পণের মতো। ঠিক আছে, তো এরা কোরিলেটেড বলতে পারো। এবং আশা করি তোমরা লেন্সের অভিসারী এবং অপসারী ক্রিয়াটাও তোমরা জানো, যে উত্তল লেন্স কেন অভিসারী লেন্সের মতো কাজ করে, কারণ উত্তল লেন্সকে আমরা অনেকগুলো প্রিজমের সমষ্টি রূপে কল্পনা করতে পারি। ঠিক আছে, তো এর উপর যখন সমান্তরাল রশ্মিগুলো পড়ছে, তো যেটা হয় প্রিজম তার উপর আপতিত রশ্মিকে ভূমির দিকে বাঁকিয়ে দেয়, তো এরাও তাই করে। ঠিক আছে, নিচের দিকগুলো সোজা প্রিজম, উপরের দিকগুলো সোজা প্রিজম, নিচের দিকগুলো উল্টো প্রিজম, তো তাই জন্য এরকম সোজা উল্টো করে বাঁকিয়ে দিচ্ছে। ব্যাস হয়ে গেল আমাদের উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া, যে সমান্তরাল রশ্মিগুলোকে একটা বিন্দুতে মিলিয়ে দিল। অবতল লেন্সের ক্ষেত্রেও তাই, উপরের দিকের গুলো উল্টো প্রিজম, নিচের দিকের গুলো সোজা প্রিজম, তাই জন্য ওরা ভূমির দিকে বাঁকালে এরকম উপরের দিকে চলে যায়। তো মনে হয় যেন পেছনে একটা বিন্দু থেকে আসছে, রাফলি আঁকলাম, তোমরা জানো জিনিসটা। ঠিক আছে, এই মোটামুটি আমাদের লেন্সের বিষয় যেগুলো আমাদের লাগে। ঠিক আছে, তো লেন্সের এই টপিকটা থেকে আমাদের এই জিনিসগুলো একটু মাথায় রাখার, এই লেন্সের বেসিক জিনিসগুলো যেগুলো পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে। এবং এরপর আসে হলো তোমার উত্তল লেন্সের বিভিন্ন বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব গঠন, সেটা পুরো কিন্তু অবতল দর্পণের মতো তোমরা জানো।
ঠিক আছে? আচ্ছা, এই যতটা যা পড়ালাম তার মধ্যে যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো জায়গা থেকে কোনো প্রশ্ন থাকে, যে তোমাদের কাছে কোনো প্রশ্ন নেই, তার উত্তর পাচ্ছ না, সেটা তোমরা জিজ্ঞেস করতে পারো। তো দেখি কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলো এক এক করে, বা তোমরা লিখে জানাও যে তোমরা এতটা যা যা পড়ালাম তোমরা বুঝতে পেরেছো কিনা, বা কোনো অসুবিধা হচ্ছে কিনা। বলো কিছু সমস্যা হচ্ছে কিনা, বা বুঝতে পেরেছো কিনা যা যা বললাম। একজন লিখেছে ক্লিয়ার। আচ্ছা, বুঝতে পেরেছি। বলো বাকিরা, বাকিদের কি খবর? আচ্ছা, নো প্রবলেম। না, এমনিও প্রবলেম থাকবে না, জানি তোমরা অলরেডি এগুলো পড়েছো, নতুন জিনিস তো তোমাদের কাছে কিছু নয়। ঠিক আছে স্যার, কোনটা আর একবার বুঝিয়ে দেওয়ার জন্য বললে? শেষেরটা আর একবার বুঝিয়ে দিন। শেষেরটা বলতে তুমি কার কথা বলছো বলো? এই উত্তল লেন্সের অভিসারী ক্রিয়া আর অবতল লেন্সের অপসারী ক্রিয়া, এটা কি একটু কনফার্ম করো মৌ। আচ্ছা, এই উত্তল লেন্স অভিসারী ক্রিয়া কেন বলে? কারণ উত্তল লেন্সের মধ্যে আমরা উত্তল লেন্সটাকে অনেকগুলো প্রিজমের সমষ্টি রূপে কল্পনা করতে পারি। এবার প্রিজমের ধর্ম আগের দিন আমরা কি দেখেছিলাম? কোনো প্রিজমের ধর্ম হলো তার উপর যে রশ্মিটা আপতিত হয় সেটাকেও ভূমির দিকে বেঁকিয়ে দেয়। এরকম হয় না ব্যাপারটা, আমি জাস্ট একটা রাফ ইমেজের জন্য বললাম। ঠিক আছে, তো প্রিজমের ধর্মই এটা যে ওর উপর আপতিত রশ্মিকেও ভূমির দিকে বেঁকিয়ে দেয়। এখানে দেখো এই ওপরের দিকের প্রিজমগুলো একটু সোজা প্রিজম, তো নিচের দিকে বেঁকাচ্ছে, এও নিচের দিকে বেঁকাচ্ছে। এটা একদম তোমার সমতল গাছ স্ল্যাব, মানে আমাদের কাচ স্ল্যাবের মতো স্ট্রেট বের করে দিচ্ছে। এ আবার উল্টানো প্রিজম, দেখো এই দুটো তাই ওপরের দিকে, মানে এদের ভূমিটা ওপরের দিকে, এদিকে বেঁকাচ্ছে। একইভাবে অবতল লেন্সের কথা বললে, অবতল লেন্স হলো অপসারী লেন্স। তো অপসারী লেন্সের ক্ষেত্রে ওদের ওপরের, উত্তল লেন্সের যেমন ওপরের দিকের প্রিজমগুলো সোজা, অবতল লেন্সে ওপরের দিকের প্রিজমগুলো উল্টো, তাই জন্য ও ভূমির দিকে যখন বেঁকায় ওগুলো ওপরের দিকে চলে যায়, আর নিচের ক্ষেত্রগুলো তো ওগুলো নিচের দিকে চলে যায়, তো মনে হয় যেন পেছনে একটা বিন্দু থেকে আসছে। তো এইভাবে আমরা বলতে পারি কেন উত্তল লেন্স অভিসারী লেন্সের মতো কাজ করছে এবং কেন অবতল লেন্স অপসারী লেন্সের মতো কাজ করছে। ঠিক আছে, তো এইটা হলো বিষয়। এবার আমরা উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠনের যে জিনিসটা আমি বলছিলাম তোমাদের বলবো। তো ব্যাপারটা দেখো, উত্তল লেন্সের ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন, বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্ব। ঠিক আছে, এই ডায়াগ্রামসগুলো কিন্তু প্র্যাকটিস করো। যেমন অবতল দর্পণের ডায়াগ্রামটা ছিল তেমন কিন্তু এই ডায়াগ্রামটাও প্র্যাকটিস করো। ঠিক আছে, এখানে ধরো বস্তুর প্রথম অবস্থার আসে বস্তু যখন অসীমে। আমি কিন্তু এই ইমেজগুলোর খুব রাফ ইমেজ আঁকছি, তো খুব সুন্দর দেখতে হবে না। এমনি আমার হাতের আঁকা তো একদম পিকাসো, তো সেই কারণে আরোই সুন্দর ইমেজ হবে না। ঠিক আছে, তোমরা আমার থেকে স্কেল পেন্সিল দিয়ে, না স্কেল পেন্সিল দিয়ে আমি বেটার রেখে দেবো, যথেষ্ট সুন্দর আঁকবো। বাট এখানে রাফ হাতে রাখা, তো এত সুন্দর আমার তো হবে না। ঠিক আছে, এটা যেমন বস্তু যখন অসীমে, তো প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে? ফোকাসে। ঠিক আছে, এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কি? সদ, অবশীর্ষ, অত্যন্ত খর্বাকৃতি। খর্বাকৃতি মানে ছোট। দেখো বস্তুকে দেখাই যাচ্ছে না, প্রতিবিম্ব এদিকে একটা বিন্দু হয়ে গেছে। অত্যন্ত খর্বাকৃতি। আর আমরা কি বলতে পারি? যে ফোকাসে। বস্তুর অবস্থান, প্রতিবিম্বের অবস্থান কোথায়? ফোকাসে। ঠিক আছে, এইটা হলো আমাদের প্রথম কেস। সেকেন্ড কেসটা কি? লেন্সের মধ্যে কতগুলো অবস্থান আছে, এটাকে এফ বলি আমরা, এটাকে 2f, এদিকে f2, এদিকে 2f2। তো বস্তু যদি এরকম 2f1 এর বাইরে থাকে তাহলে এখান থেকে একটা আলো পড়ে, ফোকাস দিয়ে যায়, এবং আরেকটা এরকম আলোক কেন্দ্র দিয়ে যায়। তো এই যে এখানে তৈরি হলো। তো কি হলো? বস্তুর থেকে বড় আকারের প্রতিবিম্ব তৈরি হলো, সদ অবশীর্ষ। ঠিক আছে, তো সদ অবশীর্ষ। ঠিক আছে, আকারে বড় মানে আকারে ছোট, অ্যাকচুয়ালি এর থেকে এটা ছোট হয়েছে আকারে। আমার এখানে সাইজটা সমান লাগছে, বাট আমি দিয়ে আঁকিনি বলে, মানে আমি হাতে স্কেল পেন্সিল ইউজ করে আঁকিনি বলে। বাট অ্যাকচুয়ালি তোমরা জানো এই পজিশনে প্রতিবিম্ব তৈরি হলে সেটা ছোট হয়। তো
খর্বাকৃতি বললেই হবে, অ্যাকচুয়ালি আকারে খর্বাকৃতি আবার ভুলভাল বাংলা হয়ে গেল, খর্বাকৃতি আকারেই হবে, ঠিক আছে। আচ্ছা, আর কোথায় প্রতিবিম্বের অবস্থান? ফোকাস আর 2f এর, তা f2 ও 2f2 এর মাঝে, f2 ও 2f2 এর মাঝে, ঠিক আছে। এটাও বুঝতে পেরেছো আশা করি। এর 3 নম্বর কেস কি? ঠিক আছে, এই ধরো আমাদের f1, এই ধরো আমাদের 2f1, এই ধরো আমাদের f2, এই ধরো আমাদের 2f2, ঠিক আছে। তো এখানে যদি বস্তুটা এবার একদম তোমার 2f1 এ থাকে, তাহলে একটাই সমান্তরাল রশ্মি ফোকাস দিয়ে যায়, ঠিক আছে। এবং আরেকটা যায় হলো, আচ্ছা এখানে আমার একটুখানি এটা আঁকতে সমস্যাই হবে, কারণ এক্স্যাক্টলি আমি তো সেম পাবো না। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি, কারণ এই জায়গাটা তোমরাও জানো যে 2f1 এ বস্তু থাকলে প্রতিবিম্বটা 2f2 তে হয়। এবার এখানে হাতে রাখা ওই জায়গাটা এক্স্যাক্টলি মেলে না, তাই জন্য আমাকে এরকম গোজামিল দিয়ে মেলাতে হলো। আর তোমরা যদি পরীক্ষার সময় ঠিকঠাক মতো স্কেল পেন্সিল ব্যবহার করো, তাহলে কিন্তু সেটা মিলে যাবে, ঠিক আছে। তো এটা 2f, মানে এইখানে বস্তু আর প্রতিবিম্বের আকারটা এখানে সমান সমান হয়। তো এটাও সদ অবশীর্ষ। তো এটা যেন দেখো, এটার কাজ মেনলি যেন কিরকম হলো, যে বস্তু আর প্রতিবিম্ব দুজনের আকারই সমান, যেন বস্তুটা সোজা ছিল, প্রতিবিম্ব জাস্ট উল্টে দিল। একইভাবে যদি ধরো আজকে বস্তুটা উল্টো হতো, তাহলে প্রতিবিম্ব সোজা হয়ে যেত। এই কাজেই এটা মেনলি ব্যবহার করা হয়, সমান আকারের। ঠিক আছে, আর এটা কি? 2f2 তে দ্বিতীয় মুখ্য ফোকাস, ঠিক আছে। মানে দ্বিতীয় মুখ্য ফোকাস না, ফোকাস দ্বিতীয় মুখ্য ফোকাসের দ্বিগুণ দূরত্বে 2f2, ঠিক আছে। তো এইটা আর একটা কেস, এরপর আরও এগোবে। তো এইখানে আমি সবসময় স্টুডেন্টদের বলি একটা কথা, তোমরা একটা সিমেট্রি সবসময় খেয়াল করে দেখবে, যত বস্তুটা অসীম থেকে আস্তে 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 লেন্সের কাছে আসছে, তত প্রতিবিম্বটা দেখো আস্তে আস্তে দূরে যাচ্ছে। মানে যখন ধরো অসীমে ছিল, তখন প্রতিবিম্ব ফোকাসে ছিল, বস্তুটা একটু কাছে এলো, প্রতিবিম্ব ফোকাস আর 2f2 মানে একটু দূরে চলে গেল, বস্তুটা আরও কাছে এলো, প্রতিবিম্বটা আরও দূরে চলে গেল। এবং এটা হতে হতে প্যারালালি কি হচ্ছে, যে প্রথমে প্রতিবিম্ব খুব ছোট ছিল, তারপর এটা এগোচ্ছে, প্রতিবিম্ব একটু সাইজে বড় হলো, কিন্তু তখনও বস্তুর থেকে ছোট। এরপরে প্রতিবিম্ব আরও পেছলো, বস্তু আর প্রতিবিম্ব সাইজ সেম হয়ে গেল। এবার বস্তু এগোবে, প্রতিবিম্বটা এরও পেছনে চলে যাবে এবং সাইজে বড় হয়ে যাবে। তো এটা খুব সিমেট্রি কাজ করে এখানে, ঠিক আছে। তো এই ধরো আমাদের f1 2f1 f2 2f2, ঠিক আছে। এই ধরো এখানে যদি বস্তু থাকে, ঠিক আছে, একটু বড় প্রতিবিম্বই তৈরি হয় এটা 2f2 এর বাইরে, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের সদ অবশীর্ষ, আমি লিখছি না অত, এটা বিবর্ধিত, তোমরা জানো অলরেডি, ঠিক আছে। আর এটা 2f2 এর বাইরে, এটা 2f2 এর বাইরে, ঠিক আছে। বস্তু যদি আরো এগিয়ে ফোকাসের কাছে যায়, তাহলে প্রতিবিম্ব কোথায় চলে যায়? অসীমে চলে যায়, ঠিক আছে। এখানে f1 একদম এইখানে থাকলে, এই f2 একদম অসীমে, দেখো দেখাই যাচ্ছে না, সমান্তরাল রশ্মিগুচ্ছ বেরোচ্ছে, ঠিক আছে। তাই জন্য এটা আমরা বলি সদ অবশীর্ষ। এটা আকার মানে এটা অসীম, মানে অত্যন্ত বিবর্ধিত, এর জন্য এটাকে বলা হয়, ঠিক আছে। আর অসীম। এবং লাস্ট কেস, যেটা হয়তো উত্তর লেন্সের সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আর কি সবাই দেখতে চায়, সেটা হলো উত্তর লেন্সে অসৎবিম্ব কখন তৈরি হয়। উত্তর লেন্সে অসৎবিম্ব তখন তৈরি হয় যখন বস্তুটা ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে থাকে, এইখানে বস্তুটা ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যে থাকে। তো এদেরকে পেছনে বাড়ালে মনে একটা বিন্দু থেকে আসছে, ঠিক আছে। এটা রেখাগুলো আরো বেটার হবে অবভিয়াসলি, বাট এটাই একমাত্র কেস যখন উত্তর লেন্সে বিবর্ধিত হয়, এবং এই হিসাবে আমরা কিন্তু বিবর্ধক কাচে ব্যবহার করে থাকি, বিবর্ধক কাচ, ঠিক আছে, ম্যাগনিফাইং গ্লাস আর কি, তো সেখানে ব্যবহার করে থাকি। তো এখানে অসৎ, আর অসৎ হলেই সমশীর্ষ হয়, সোজা হয়, ঠিক আছে। বিবর্ধিত, সাইজে বড় হয়,
এবং বস্তু যে পাশে আছে প্রতিবিম্ব সেই পাশেই আছে, বস্তু আর প্রতিবিম্ব দুজনে একই পাশে, তো বস্তুর একই পাশে। এই উত্তল লেন্সের কিছু বিষয় এবং এই রশ্মি চিত্রগুলোই কিন্তু প্র্যাকটিস করে। বিশেষ করে কিছু ইম্পর্টেন্ট সাজেশনস আমার তরফ থেকে আছে, এইটা মানে এই অসৎ হওয়ার ব্যাপারটা, ঠিক আছে। তারপর এই কখন সৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয় উত্তল লেন্সে, এই দুটো আমার ব্যক্তিগতভাবে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট দুটোর মধ্যে একটা, ঠিক আছে। মানে সব থেকে ইম্পর্টেন্ট গুলোর মধ্যে দুটো যেগুলো থাকতে পারে, ঠিক আছে। অবতল লেন্সের রশ্মি চিত্র আমাদের এক ধরনেরই হয়। অবতল লেন্সের ক্ষেত্রে এইখানে সব এইদিকে হয়, প্রথম মুখ্য ফোকাসগুলো এইদিকে হয়। তো ধরো তোমার বস্তু এখানে আছে কোনো একটা জায়গায়, তো এরকম এটা এদিকে করে দিল এবং এটা আলোক কেন্দ্র দিয়ে যেটা যাবে। তো আলটিমেটলি যে কোনো অবস্থানেই যাও প্রতিবিম্ব সবসময় এখানেই, তো মানে সবসময় অসৎ, সমশীর্ষ এবং বস্তুর থেকে আকারে ছোটই হবে অবতল লেন্সে। অসৎ, সমশীর্ষ আর বস্তুর থেকে আকারে, বস্তুর থেকে আকারে ছোট, ঠিক আছে। তো এই জিনিসটা আমাকে দেখতে হবে, বস্তুর থেকে আকারে ছোট। আচ্ছা, আর এটা মনে রাখবে, বস্তু যে পাশে সেই পাশেই হয়, তো এই ব্যাপার। আচ্ছা, এইখানে আরেকটা বিষয়, সেটা হলো রৈখিক বিবর্ধন, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। রৈখিক বিবর্ধন বলতে কি বোঝায়? রৈখিক বিবর্ধন বলতে বোঝায় যে আজকে যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বটা বস্তুর থেকে কতটা বড়, প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, সোজা ভাষায়। তো এটাকে আমরা এক সময় এম দিয়ে ডিনোট করি, সেটা হলো প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। এটাকে মাথায় রাখবে, এটাকে রৈখিক বিবর্ধন বলে। মানে বস্তুর থেকে প্রতিবিম্বটা আকারে কতটা বড় সেটাকে আমরা বলছি রৈখিক বিবর্ধন, ঠিক আছে। তো এটাকে আমরা বলতে পারি এম ইজিক্যালস টু প্রতিবিম্বের আকারকে আমরা লিখতে পারি আই, বস্তুর আকারকে আমরা লিখতে পারি ও, তার মানে আই বাই ও। এবার সেটার একটা বিভিন্নভাবে প্রুফ করা যায়। আই বাই ও হলো ভি বাই ইউ। এই ভিটা কি? এইখান থেকে কিন্তু অঙ্ক থাকতে পারে। ভি হলো প্রতিবিম্ব দূরত্ব, মানে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব যেখানে হচ্ছে তার দূরত্ব। এই দূরত্বটার কথা বলছি আমি, একটু দেখো ভালো করে কোন দূরত্বটার কথা বলছি। ধরো আজকে এটা উত্তল লেন্স, ঠিক আছে, এখানে তোমার বস্তু হয়েছে, এখানে তোমার প্রতিবিম্ব হয়েছে। তো আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটাকে আমরা বলছি ভি। আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব দূরত্বকে বলছি প্রতিবিম্ব দূরত্ব, আর আলোক কেন্দ্র থেকে বস্তু দূরত্বকে আমরা বলছি ইউ, বস্তু দূরত্ব। তো প্রতিবিম্ব দূরত্ব আর ইউটা হলো বস্তু দূরত্ব। ঠিক আছে, এই হলো বিষয় রৈখিক বিবর্ধনের। আচ্ছা, এখানে একটা প্রশ্ন এসেছে, স্যার মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে 100 কিভাবে পাওয়া যায়, একটু বলবেন? ফিজিক্যাল সায়েন্সে কেন, সব সাবজেক্টে 100 পাওয়ার আমি টেকনিক বলে দিচ্ছি। হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্সে পাওয়ার চান্সেস বেশি, ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্সে পাওয়ার চান্সেস বেশি। লাইফ সায়েন্সটা আমি বলতে পারবো না, মানে ওটায় আঁকা ফাঁকা থাকে, তো আবার কেউ চাইলে আঁকাতে বললো যে না এটা আরেকটু নিখুঁত হতে পারতো, তো কেটে দিতে পারে। ফিজিক্যাল সায়েন্স বা ম্যাথমেটিক্সে 100 পাওয়ার জন্য প্রথমত বই পুরো জানতে হবে, সাজেশানের কথা তো ভুলে যাও, ঠিক আছে। যার 100 পাওয়ার মেন্টালিটি থাকবে, খুব প্র্যাকটিক্যাল কথা, সে কোনো সাজেশানের পেছনে দৌড়াবে না, এটা 1 নম্বর বিষয়। কারণ 100 মানে দেখো, যে 90 পাচ্ছে আর যে 100 পাচ্ছে, বা যে 95 পাচ্ছে আর যে 100 পাচ্ছে, তাদের মধ্যে কিন্তু নলেজের খুব ডিফারেন্স নেই, ঠিক আছে। তারা দুজনে প্রায় সেমই জানে, ঠিক আছে। ডিফারেন্সটা হয়ে যায় প্রেজেন্টেশনে। তুমিও আলু ভাজা ভাত বানিয়েছো, সেও আলু ভাজা ভাতই বানিয়েছে। তোমার খাবারটা দেখে খেতে ইচ্ছা করছে, বা তার খাবারটা দেখে আরেকটু বেশি খেতে ইচ্ছা করছে। ইটস জাস্ট দ্য ডিফারেন্স, রিপ্রেজেন্টেশন। তুমি খাতায় কিভাবে রিপ্রেজেন্ট করছো তোমার প্রত্যেকটা লাইন কতটা হাইলাইট হচ্ছে। অনেকগুলো ট্রিক্স আছে, অনেকগুলো মেথডস আছে যেগুলোকে অ্যাপ্লাই করা যায়, যেগুলোকে অ্যাপ্লাই করতে পারো। যেমন আমি তোমাদের কিছু এই মুহূর্তে বলে দিতে পারি যে
খাতার চারদিকে মার্জিন দিতে পারো বা 3 দিকে মার্জিন দিতে পারো, খাতার পরিচ্ছন্নতা মেনটেন করবে। যে উত্তরগুলো লিখবে প্রশ্নটা লিখবে যে পেনে, উত্তরটা একটু অন্য পেনের মানে অন্য পেনে লিখবে, রংটা যেন আলাদা হয়, কালো নীল করতে পারো। যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ধরো কোনো প্রশ্নের মধ্যে, ধরো তোমার কোনো প্রশ্নের উত্তরে তোমার ধরো ফর সাপোজ তুমি লিখছো চার্লসের সূত্র বা বয়েলসের সূত্র, এটা পুরোটা ইম্পর্টেন্ট, ওটার কিছু নয়। কিন্তু কোনো পার্টিকুলার উত্তর, ধরো আকাশের রং কেন নীল, তো এই যে বিচ্ছুরণের যে ব্যাপারটা হয়, ঠিক আছে, যেটা আমরা আজকে আলোচনা করব, তো সেখানে ইম্পর্টেন্ট লাইনগুলোর নিচে একটা আন্ডারলাইন করে দিলে, কারণ যখন একটা টিচার খাতা দেখবে, সে খাতা দেখার সময় প্রচুর খাতা দেখবে, সে তো হতেই পারে তোমার খাতা থেকে কোনো কিছু লাইন ওভারলুক হয়ে যেতেই পারে। তাও মাধ্যমিকে অনেকবার স্টেপ বাই স্টেপ চেকিং হয়, ঠিক আছে, বাট স্টিল তুমি যতটা পারবে তোমার লেখাটাকে তুমি ফোকাসে আনতে পারো, ঠিক আছে। এই প্রিন্সিপালসগুলো বা এই মেথডসগুলোকে তুমি ফলো করতে পারো, যেটা খুব তোমাদের জন্য হেল্পফুল হবে, ঠিক আছে, যেই জিনিসটা তোমাদেরকে খুব সাহায্য করবে। আর আমি এইটা এই কারণেই বলতে পারছি, আমার নিজের অভিজ্ঞতা আছে সেই কারণে, যে এইগুলো মোটামুটি লিখলে তোমার এই সাবজেক্টগুলোতে, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথমেটিক্সে তোমার নাম্বার কাটার জায়গা থাকবে না। কারণ এইগুলো দেখো টু দ্য পয়েন্ট অ্যান্সার, এখানে ভুল ঠিক হওয়ার ব্যাপার একদম ডাইরেক্টলি, তুমি ঠিক লিখলে ঠিক, ভুল লিখলে ভুল, আমার মনে হচ্ছে এটার জন্য একটু এদিক ওটা করার সম্ভাবনা কম, তাই না? তো সেই কারণে এইভাবে করতে হবে। এবং 100 পাওয়ার মেন্টালিটি থাকলে তো সব সাজেশনের কথা ভুলেই যাও, বই ভালো করে থরলি পড়ো, সব প্রশ্ন কিচ্ছু ওটা ভেবোই না কি আসবে না, সব পড়ো, এভরিথিং। তো তাহলেই একমাত্র 100 পাওয়ার লড়াইতে নামা যাবে, না হলে 100 পাওয়ার লড়াইটা 100 পাওয়ার হবে না, ওটা 80, 85, 90 ওই অবধি থাকবে, ঠিক আছে। যাই হোক, তো আমরা ছিলাম রৈখিক বিবর্ধন। অয়ন হাজরা লিখছে সত্যি, সত্যিটা তুমি কিসের জন্য বললে আমি জানি না, বাট হ্যাঁ আমি যা বললাম সবই সত্যি, আমি মিথ্যা কথা তো বললাম না একটা, ঠিক আছে। যাই হোক, তো এই হলো আমাদের রৈখিক বিবর্ধন এবং লেন্সের এই টপিকগুলো মোটামুটি আমাদের জানলেই কাজ হবে। এবার আমরা আলোচনা করবো একটু চোখ নিয়ে, কিন্তু এই রিলেটেড তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা হ্যান্ড রেজ করতে পারো বা বলতে পারো, বা বুঝে থাকলেও সেটাও বলো আমাকে, ঠিক আছে। দেখি এই রিলেটেড কেউ কোনো প্রশ্ন যদি কেউ করে থাকো বা হ্যান্ড রেজ করো, ঠিক আছে। দেখি একটু কে হ্যান্ড রেজ করছে কিনা, বা কারোর কোনো সমস্যা থাকলে বলো। লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক বলে দিই, হ্যাঁ লেন্সের ক্ষমতা, দেখো লেন্সের ক্ষমতা মনে রাখবে হলো ফোকাস দৈর্ঘ্যের অনন্যক। লেন্সের ক্ষমতা হলো ফোকাস দৈর্ঘ্যের অনন্যক, ঠিক আছে, 1/f। তো যদি ধরো এই লেন্সের ক্ষমতাকে পি দিয়ে এক্সপ্রেস করা হয়, তো যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য যত বেশি তার ক্ষমতা তত কম। এবং ক্ষমতাকে যদি তুমি ফিজিক্যালি বুঝতে চাও, উত্তল লেন্সের ক্ষমতা বলতে বোঝায় ও কতটা তাড়াতাড়ি কত ভালোভাবে লেন্সটাকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে পারে। ধরো এই একটা উত্তল লেন্স, এর উপর এরকম আলো পড়লো, ধরো এখানে গিয়ে মেলালো, ও মোটামুটি এই লেভেলে গিয়ে মেলালো, এবং আরেকটা উত্তল লেন্স, ওর উপর আলো পড়লো, ও এইটুকুনি জায়গার মধ্যে মিলিয়ে দিল তিনটাকে। কার ক্ষমতা বেশি? কে তাড়াতাড়ি অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে পারছে? এর ফোকাস দৈর্ঘ্য কম না, এর ক্ষমতা বেশি। এর ফোকাস দৈর্ঘ্য বেশি, ক্ষমতা কম, এই জন্য ফোকাস দৈর্ঘ্য ক্ষমতার অনন্যক, ঠিক আছে। এবং ক্ষমতার একক হলো ডায়োপ্টার, মনে রাখবে, ডায়োপ্টার হলো ক্ষমতার একক, ঠিক আছে। এবং এটা হলো 1/মিটার, 1/মিটারকেই আমরা বলে থাকি ডায়োপ্টার, ডি দিয়ে আমরা ডিনোট করি সিম্বলটা, ঠিক আছে। আর যে সেন্টিমিটার থাকে তখন আমরা লিখি 100/f, যদি এফটা সেন্টিমিটারে থাকে, কারণ এই মিটারটাকে সেন্টিমিটারে নেওয়ার ব্যাপার থাকে, এটা এত ডায়োপ্টার হয়ে যায়। তো পি যদি সেন্টিমিটারে থাকে তুমি 100/p করে তুমি ডায়োপ্টারে পেতে পারো, আর পি যদি ডাইরেক্ট মিটারে থাকে তুমি ডাইরেক্ট এটা করলেই তুমি পেয়ে যাবে 1/f করলে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন, কোনো সমস্যা বুঝতে পারলে সেটা জানাও যে বুঝতে পেরেছো, না বুঝতে পারলে সেটাও জানাও যে বুঝতে পারোনি, বলো, তারপরে আমরা পরের পার্টে এগোবো। আচ্ছা, আচ্ছা দেখি তো কেউ হ্যান্ড রেজ করছে কিনা, একটু দেখাও তো স্ক্রিনটা, বলছি একটু স্ক্রিনটা দেখাও না, কেউ হ্যান্ড রেজ করছে কিনা।
আচ্ছা ধরো আরেকটা জিনিস এই ক্ষমতার ক্ষেত্রে, যদি তোমাদের উত্তল লেন্স তোমরা ব্যবহার করো, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের যে পাওয়ার হয়, ক্ষমতা হয়, সেটা প্লাস হয়। ঠিক আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের যে পাওয়ার হয় সেটা প্লাস হয়। ঠিক আছে, এবং আমরা যখন অবতল লেন্স ব্যবহার করি তার যে পাওয়ার হয় সেটা হয় মাইনাস। ঠিক আছে, এই জিনিসটা আমি তোমাদের একটু পরেও বলতাম, আবারও যখন আমরা চোখ করতাম তখনই এই জিনিসটা আবার আসতো। ঠিক আছে, বাট স্টিল বলে দিলাম। আচ্ছা, কারোর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু হ্যান্ড রেজ করে জিজ্ঞেস করতে পারো। যদি কিছু জিজ্ঞাস্য থাকে, প্রশ্ন থাকে, দ্বিধা দ্বন্দ্ব মনে কিছু থাকে, জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, তো তাহলে আমরা আমাদের পরের পার্টে এগোই নাকি? না কারোর কোনো সমস্যা আছে? কারোর দেখছি না কোনো সমস্যা আছে। সবাই আজকে বেশি ভালো বুঝছে, বা সবার ভালো চ্যাপ্টারটা পড়া আছে, ভালো হয়েছে। ভালো পড়া থাকলেই ভালো। ঠিক আছে, আচ্ছা তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হলো চোখ নিয়ে মূলত দেখবো। আচ্ছা দেখি আর কি লিখেছে। স্যার আর তো মাধ্যমিকের বেশি দিন নেই, তাই বর্তমানে কিভাবে পড়াশোনা করা উচিত? বর্তমানে কিভাবে পড়াশোনা করা উচিত? টেস্ট পেপার প্র্যাকটিস করো ভালো করে, যা যা পড়েছো সমস্ত কিছু রিভিশন করো। মেইনলি টেস্ট পেপার প্র্যাকটিস আমি বলো, যত বেশি থেকে বেশি সম্ভব পেপার সলভ করো, মক টেস্ট দাও। তুমি তোমার কাছে পেপার থাকলে অন্য স্কুলের যে টেস্ট মানে বিভিন্ন টেস্ট হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে 3 ঘন্টা সময় ধরে দাও। তার সেগুলো তোমাদের শিক্ষক শিক্ষিকাদের দিয়ে চেক করিয়ে নাও, কোনগুলো ভুল ত্রুটি হয়েছে ভুল ত্রুটিগুলোকে সংশোধন করো। এটাই একদম বেস্ট প্রিপারেশন মেথড বলতে পারো মাধ্যমিকের আগে। ঠিক আছে, তো আমরা এবার একটু চোখ সম্বন্ধে দেখব। 1 মিনিট, আমাদের একটুখানি এখানে টেকনিক্যাল এরর হয়েছে, আমি স্লাইডটা নিয়ে আসছি। সরি স্টুডেন্টস, একটু দেরি হয়ে গেল আমাদের এই ইয়েটা ঠিক করতে। আচ্ছা, রোহিত কোলে বলছে স্যার ক্ষমতাটা আরেকবার বলে দিন। আচ্ছা, ক্ষমতাটা আমি আরেকবার বলে দিচ্ছি। ক্ষমতা পি মানে হলো 1/f, মনে রাখবেন। ফোকাস দৈর্ঘ্যের অনন্যককে আমরা বলে থাকি হলো ক্ষমতা। ঠিক আছে, একটা উত্তল লেন্সের ক্ষেত্রে ক্ষমতা এটাই বোঝায় ও কত তাড়াতাড়ি ওর উপর আপতিত অভিসারী মানে ওর উপর আপতিত সমান্তরাল রশ্মিগুচ্ছকে অভিসারী করে দিতে পারে। মানে ধরো এই উত্তল লেন্স, ও ধরো এখানে অভিসারী বানাচ্ছে, তো ওর জন্য ফোকাস দৈর্ঘ্যটা এটা। কিন্তু ওরই প্যারালাল আরেকটা এরকম উত্তল লেন্স আছে, যে কি করছে এই দিকেই ধরো, দেখো ও অনেক তাড়াতাড়ি অভিসারী করে দিচ্ছে না? তার মানে কি, যে তাড়াতাড়ি অভিসারী করতে পারছে তার ক্ষমতা বেশি, যে দেরি করে অভিসারী করছে তার ক্ষমতা কম। এর ফোকাস দৈর্ঘ্য কম, দেখো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এর ফোকাস দৈর্ঘ্য বেশি, তার মানে ফোকাস দৈর্ঘ্য কমলে ক্ষমতা বেশি, ফোকাস দৈর্ঘ্য বাড়লে ক্ষমতা কম, তাই P = 1/f। আমি এটা উত্তল লেন্সের উদাহরণ দিয়ে বোঝালাম, তোমরা চাইলে অবতল লেন্সের উদাহরণ দিয়েও তোমরা এটাকে ভাবতে পারো। যে অবতল লেন্সের ক্ষেত্রে কি হবে, যে লেন্স রশ্মিকে বেশি অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করতে পারবে, সমান্তরাল রশ্মিগুচ্ছকে, তারই ক্ষমতা বেশি। ঠিক আছে, এবং এর এককটা হলো ডায়োপ্টার। যদি তোমার ফোকাস দৈর্ঘ্য মিটারে থাকে তখন আমরা বলতে পারি P1/f, ধরো এফটা মিটারে আছে, ইন এম, তখন সিম্পল ডায়োপ্টার। কিন্তু যদি তোমার ফোকাস দৈর্ঘ্য সেন্টিমিটারে থাকে তাহলে 100/f, যদি এফটা সেন্টিমিটারে থাকে, ডায়োপ্টার। ঠিক আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে আমাদের যে ক্ষমতা হয় P, সেটা হলো প্লাস, আর অবতলের ক্ষেত্রে আমাদের যে ক্ষমতা হয় সেটা হলো মাইনাস। ঠিক আছে, আচ্ছা চশমাটা কোন লেন্স থাকে? আচ্ছা মৌ চশমা আমি এক্ষুনি পড়াবো, চোখ পড়াবো, তো খুব মন দিয়ে শুনবে, তো তুমি বুঝতে পারবে। ঠিক আছে, আশা করি কারোর এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নেই। তো আমরা এবার চোখে মুভ অন করি। তো দেখো, এই হলো একটা চোখের স্ট্রাকচার। এই স্ট্রাকচার থেকেই তোমরা বুঝে যাবে। সব থেকে বাইরের দিকে যে অংশটা আছে সেটাকে আমরা বলি কর্নিয়া। এই বাইরের অংশটা দেখতে পাচ্ছ, এই যে এই বাইরের একদম অংশটা, এটাকে আমরা বলি কর্নিয়া। ঠিক আছে, আমি এটা মুছে দিয়ে যাও। তো এই কর্নিয়া কি করে, চোখের মধ্যে, চোখটাকে প্রোটেক্ট করতে কাজে লাগে, চোখের মধ্যে আলো কতটা ঢুকছে সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ঠিক আছে, এই কর্নিয়ার পরে যে অংশটা আসে সেটা হলো আমাদের আইরিস। এই যে এই আইরিস, ঠিক আছে, এই জায়গাটাকে আমরা আইরিস বলছি। এই জায়গাটা, এই আইরিসও কিন্তু চোখে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে একটা বিশেষ আরেকটা বিশেষ জায়গার সাপেক্ষে। সেই জায়গাটা হলো আমাদের চোখের মণি, যেটাকে আমরা বলে থাকি পিউপিল, একদম মাঝখানে এই জায়গাটা। এইখানে একদম কালো রঙের, তোমাদের চোখে যে কালো রঙের জায়গাটা আছে সবার চোখে থাকে, ইন্ডিয়ান, আমেরিকান, মানে কি বলবো, সাউথ আমেরিকান,
সাউথ আফ্রিকান সবার চোখের যে একদম মনিটা সেটা কিন্তু মানে একদম মাঝখানে কিন্তু কালো থাকে। এবার বলতে পারো যে বিভিন্ন মানুষের চোখে বিভিন্ন রং হয়, ওই রংটা কিসের হয়? ওই রংটা মূলত আইরিশের হয়। তার মানে আমরা যখনই রঙের কথা বলি বা মনির রঙের কথা বলি, কারোর চোখের মনির কালার ধরো সবুজ, কারোর চোখের মনির কালার ব্লু, কারোর চোখের মনির কালার ধরো ব্রাউন, ঠিক আছে? এই যে গান আছে ব্লু আইজ, হিপনোটাইজ, এসব গান আছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু ওই যে মনির কালারের কথা বলছে, আইরিশের কালারের কথা বলছে। বাট ওই নীল মনি হলেও তার চোখের ওই মাঝখানটা কিন্তু কালোই হবে। তো ওই কালোটাকে আমরা বলছি চোখের মনি, এখানে যেটাকে দিয়ে ইন্ডিকেট করেছে, এবং সেটারই আরেকটা নাম হলো পিউপিল। ঠিক আছে? তো এই পিউপিল কি করে? এই পিউপিলই অ্যাকচুয়ালি সেই জায়গা যার মধ্যে দিয়ে চোখে কতটা আলো প্রবেশ হবে সেটা নিয়ন্ত্রণ করতে পারছে, এবং সেটা করতে কে সাহায্য করছে? আইরিশ বেসিক্যালি কি করতে পারে? পিউপিলের দৈর্ঘ্যটাকে বড় বা ছোট করতে পারে, এবং পিউপিলের দৈর্ঘ্যটাকে বড় বা ছোট করে ও চোখে আলোর কখনো বেশি কখনো কম প্রয়োজন মতো সেটা করে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসে হলো আমাদের আইরিশের ঠিক পেছনেই আসে আমাদের সিলিয়ারি পেশি। এইগুলো হলো সিলিয়ারি পেশি, এই জায়গাগুলো, এই জায়গাগুলো হলো সিলিয়ারি পেশি, এবং এই সিলিয়ারি পেশি সাসপেন্সারি লিগামেন্টসের মাধ্যমে, এই যে এইগুলো হলো সাসপেন্সারি লিগামেন্টস, তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এগুলো সাসপেন্সারি লিগামেন্টস। তো এই সাসপেন্সারি লিগামেন্টসের মাধ্যমে এই উত্তল লেন্সটাকে ধরে আছে। ঠিক আছে? তো সিলিয়ারি পেশি সাসপেন্সারি লিগামেন্টসের মাধ্যমে উত্তল লেন্সকে ওই জায়গাটায় ধরে রেখেছে, এবং এই কর্নিয়া এবং আইরিশের মাঝখানে এই জায়গাটার মধ্যে একটা তরল পদার্থ থাকে, স্বচ্ছ তরল পদার্থ, তার নাম অ্যাকোয়াস হিউমার। এরা সবাই কিন্তু একটা প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে, যাতে আলোটা একদম লেন্সের মধ্যে, ধরো যদি কোনো আলো পড়ে আমাদের চোখের মধ্যে, সেই আলোটা একদম প্রতিসৃত হয়ে লেন্সের মধ্যে প্রবেশ করতে পারে। এরা সবাই প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে একদম পিউপিলের মধ্যে দিয়ে। আলোটা পিউপিল দিয়ে ঢোকে, আমার এখান দিয়ে দেখানো উচিত হয়নি, তাহলে এরকম, মানে এখানে কিন্তু আলোটা কিন্তু বেঁকছে প্রতি পদে পদে যখন প্রতিসারক মাধ্যমগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে অ্যাকোয়াস হিউমারটা কোন কোন জায়গার মধ্যে থাকছে? অ্যাকোয়াস হিউমারটা থাকছে আমাদের এইখানে কর্নিয়া, আইরিশ এবং লেন্স, এই মধ্যবর্তী অংশে কিন্তু আমাদের অ্যাকোয়াস হিউমারটা থাকছে। ঠিক আছে? এবং এই লেন্সের পেছনে এই জায়গাটার মধ্যে, এবং আমি বলছি তোমরা তোমাদের প্র্যাকটিক্যালি চোখেও দেখতে পারো। এবার অনেকের না, আমি জানি অনেকের মনে হয় এটা চোখ কোথা থেকে হলো। আসলে ব্যাপারটা কি, আমরা যে আমাদের চোখটা দেখতে পাচ্ছি সেটা একদম সামনে থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে? যদি তোমার চোখের এই সাইডে যদি চামড়া ফামড়াগুলো সরে যায়, তাহলে তুমি তোমার চোখের সাইড ভিউ পাবে। এটা কিন্তু চোখের সেই সাইড ভিউ এর কথা বলছে। ঠিক আছে? এটা কিন্তু চোখের ফ্রন্ট ভিউ না, এটা সাইড ভিউ। ঠিক আছে? এবং এই যে অ্যাকোয়াস হিউমার যেটা বললাম, একটা স্বচ্ছ তরল পদার্থ, এটা কিন্তু একদম দেখবে তোমার মনিটা, তুমি যদি আয়নার সামনে গিয়ে তোমার চোখটাকে ভালো করে দেখো, তোমার মনিটার ওখানটা একটু জলে একটু মানে জলীয় ব্যাপার আছে, একটু লিকুইড ব্যাপার আছে একদম মনির ওইখানটা, যেখানে ধরো তোমার মনির কালার ডার্ক ব্রাউন হতে পারে, ব্ল্যাক হতে পারে, হোয়াট এভার ইট ইজ, ওখানে একটা জলের মতো পোর্শন আছে। ওই জলের মতোই স্বচ্ছ তরল পদার্থটাই কিন্তু হলো অ্যাকোয়াস হিউমার। ঠিক আছে? এবং দেখবে পেছন দিকে, এই মনিটার পেছন দিকে পুরো সাদা রঙের অংশ সবার চোখে, সেটাকে আমরা বলে থাকি হলো শ্বেতমণ্ডল। ঠিক আছে? বা স্ক্লেরা, ওই সাদা রঙের অংশটা। ঠিক আছে? এবং এই বিশাল অংশটার পেছনেই কিন্তু তারপর আসে হলো আমাদের রেটিনা। এই রেটিনা বেসিক্যালি কি? চোখের পর্দা। মানে এই যে লেন্সটা যে সদ্বিম্ব তৈরি করে, ওই সদ্বিম্বটাও রেটিনার উপরই তৈরি করে। ঠিক আছে? ওই সদ্বিম্বটাও রেটিনার উপরই তৈরি করে। এই পুরো অংশটা হলো রেটিনা। ঠিক আছে? আচ্ছা, এই রেটিনা লেন্সের মাঝখানে এই যে বিশাল জায়গাটা, এই বিশাল জায়গায় থাকে হলো যে তরলটা, তাকে বলে ভিট্রিয়াস হিউমার। কি করে বুঝবে ভিট্রিয়াস হিউমার কোনটা? চোখটাকে আয়নার সামনে নিয়ে যাবে, দেখবে মনির পেছনে যে সাদা অংশটা আছে, সাদা অংশটার মধ্যে জলীয় ভাবটা আছে, ওই জলীয় ভাবটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার নামক তরল পদার্থটার জন্য। ওটাও কিন্তু একটা প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে, আলোটাকে বেঁকিয়ে লেন্সে রেটিনার উপর ঠিক পয়েন্টে ফেলতে। এই যে কৃষ্ণমণ্ডল দেখছো, এর একটা নাম হলো কোরয়েড। এটা হলো চোখের যে কালো অংশ আছে এবং চোখে আলোর অবাঞ্ছিত প্রতিফলন রোধ করতে সাহায্য করে। মানে চোখের মধ্যে যাতে আলো প্রবেশ করে বেশি প্রতিফলন না হয়, বেশিরভাগ আলোটা একটা প্রতিবিম্ব তৈরি করতে পারে। বেশি আলো প্রতিফলন হয়ে গেলে প্রতিবিম্বটা ঠিকঠাক হবে না। ঠিক আছে? তো অবাঞ্ছিত প্রতিফলন রোধ করে, কারণ ব্ল্যাক কালারের হয়, অবাঞ্ছিত প্রতিফলন রোধ করে। ঠিক আছে? আচ্ছা, এই রেটিনার পেছন থেকে একদম, মানে আমাদের চোখের পেছন থেকে আমাদের অপটিক নার্ভ বেরোয়। এই অপটিক নার্ভগুলো কি করে? একদম মস্তিষ্কে যায়, এবং আমরা যে প্রতিবিম্বটা তৈরি করতে পারি, মানে যে প্রতিবিম্বটা তৈরি হয় আর কি, সেই প্রতিবিম্বটা আমাদের ব্রেনকে বোঝায় যে এটা আপেল, এটা কলা, এটা নারকেল, এটা এই মানুষ, এটা মা বাবা ভাই বোন, যাকে তুমি চিনতে পারছো। অপটিক নার্ভ ব্রেনে যায়, তাই জন্যই ব্রেন কিন্তু সেন্স করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই রেটিনার যে বিন্দু থেকে অপটিক নার্ভটা বেরোয়, সেখানে কোনো রড কোষ বা কোন কোষ থাকে না। এই রড কোষ বা কোন কোষগুলি আমাদের চোখে দেখতে সাহায্য করে। তো ওই জন্য ওই জায়গাটাকে বলা হয় অন্ধবিন্দু। রড বা
কোনো প্রকার কোষই থাকে না। তাই জন্যই কিন্তু এটাকে অন্ধবিন্দু বলে বা ব্লাইন্ড স্পট বলে। এখানে আলো পড়লে কিন্তু কোনো প্রতিবিম্ব তৈরি হয় না, ঠিক আছে। এবং আরেকটা রেটিনার মধ্যে জায়গা আছে, দেখো পিতবিন্দু বলে লেখা আছে। সেই পিতবিন্দু হলো এমন জায়গা যেখানে সব থেকে ভালো প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। এবং আলটিমেটলি চোখের মধ্যে বাকি সমস্ত অংশগুলো চায় যাতে প্রতিবিম্বটা পিতবিন্দুতেই তৈরি হয়, ঠিক আছে। এখানে একটা জায়গা আছে পিতবিন্দুর কেন্দ্রে, সেটাকে বলে ফোভিয়া সেন্ট্রালিস। ফোভিয়া সেন্ট্রালিস পিতবিন্দুর মধ্যে, সেই জায়গাটার মধ্যে পিতবিন্দুর মধ্যে সব থেকে ভালো স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের চোখের বিভিন্ন পার্ট, এই জিনিসগুলো তোমাদের জানাটা দরকার, তাই বলে দিলাম। এখান থেকে কোনো মানে চোখের কোনো পার্টের কাজ সেগুলো জানতে চাইলে কিন্তু তোমরা এই ডায়াগ্রামটাকে মাথায় রাখতে পারো, বা যেটা বললাম সেটাকে দেখতে পারো, বা তোমরা তোমাদের বইও একবার পড়ে নিতে পারো, ঠিক আছে। তো তাহলেই কিন্তু হবে। এবং অবভিয়াসলি সমস্ত মানে এর উপর কত ধরনের প্রশ্ন হতে পারে বা কী হতে পারে, এগুলো সমস্তই কিন্তু আমাদের ইউটিউবে আলোচনা করা আছে। টিউটোপিয়া ক্লাস 10 বলে তোমরা যদি সার্চ করো, তো ওখানে টিউটোপিয়া ক্লাস 10 আলো বলে যদি সার্চ করো, ওখানে আমি এই সমস্ত প্রশ্ন উত্তর, চোখের উপর কত কী প্রশ্ন উত্তর হতে পারে, এটা লম্বা 10 ঘন্টার ভিডিও আছে। 10 ঘন্টা দেখতে হবে না, যে পার্টটুকু দরকার সেই পার্টটুকু তোমরা দেখতে পারো, ঠিক আছে, তাহলেও হবে। তোমাদের আলটিমেটলি কাজ হওয়া নিয়ে কথা, তোমরা যেখান থেকে দেখো, এখানের ভিডিও দেখো, ঠিক আছে, বা অন্য কোথাও, বাট এখানে আমরা তৈরি করে রেখেছি, তো তোমরা সেখান থেকে অবভিয়াসলি দেখতে পারো, ঠিক আছে। এই হলো বিষয়। এবার আমরা চোখের বিভিন্ন প্রবলেমস বা যে প্রবলেমসের জন্য আমরা চোখে চশমা পরি সেই বিষয়টা দেখব। দৃষ্টি ত্রুটি। তো এই দৃষ্টি ত্রুটি ব্যাপারটা কি? দৃষ্টি ত্রুটি, ঠিক আছে, মেনলি দু ধরনের ত্রুটি আমরা আপাতত আলোচনা করব। একটাকে বলি হ্রস্ব দৃষ্টিজনিত ত্রুটি, এবং আরেকটাকে আমরা বলবো দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি। এই দুই ধরনের ত্রুটি অনেক সময় স্টুডেন্টরা আমি দেখেছি গুলিয়ে যায় এই হ্রস্ব দৃষ্টিজনিত ত্রুটি আর দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটির মধ্যে। হ্রস্ব দৃষ্টিজনিত ত্রুটিতে কি হয়, যে তোমার হ্রস্ব দৃষ্টি মানে কাছের দৃষ্টিটা ভালো, দূরের জিনিস দেখতে সমস্যা হচ্ছে, কাছের জিনিস দেখতে ঠিক আছে। তো এইটারই আরেকটা নাম হলো মায়োপিয়া। তোমরা যারা ভিডিও দেখছো এবং যাদের চশমা আছে, তোমাদের মধ্যে আমি কিন্তু একদম শিওরলি বলতে পারি হয়তো সবারই মায়োপিয়াই আছে। তোমাদের যারা ভিডিও দেখছো তাদের চশমা আছে, ঠিক আছে। তো তোমাদের সামনের জিনিস দেখতে প্রবলেম হয় না, কিন্তু একটু দূরের জিনিস দেখতে প্রবলেম হয়, হয়তো ক্লাসে বোর্ড দেখতে প্রবলেম হয় লাস্ট বেঞ্চে বসলে। তো তোমাদের সবার কিন্তু মায়োপিক ভিশন, ঠিক আছে। আর একটু বড় বয়সে, ধরো তোমাদের মা বাবার বয়সে, সেই সময় যে প্রবলেমটা হয় চোখের, সেটাকে বলে দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি, বা এর আরেকটা নাম হলো হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া, এটাই কি হয়, তারা দূরের জিনিসটা স্পষ্ট দেখতে পায়, কাছের জিনিস দেখার জন্য তাদের চশমা পড়তে হয়, ঠিক আছে। তো আমরা এবার দেখবো এগুলোর কারণ, বৃত্তান্ত এবং কিভাবে এটাকে আমরা ঠিক করতে পারি। তো হ্রস্ব দৃষ্টিতে কি হয় দেখো, হ্রস্ব দৃষ্টির মধ্যে যেটা হয় সেটা হলো, ধরো এই আমাদের চোখ, এই তোমাদের চোখ, ঠিক আছে। আমি জানি এটা চোখের মতো লাগছে না, বাট আচ্ছা, মৌ লিখছে নো স্যার আমি চশমা লাগাই কিন্তু আমার চোখের কোনো প্রবলেম নেই। তাহলে চশমা লাগাও কেন তুমি? তোমার হয়তো আগেই তুমি চোখটাকে প্রোটেক্ট করতে চাইছো, সেটা অবভিয়াসলি সেটাও অনেকে ব্যবহার করে, তার চোখে কোনো প্রবলেম নেই, কিন্তু যাতে আমরা এত ফোন ইউজ করি বা কম্পিউটার ল্যাপটপ ইউজ করি, সেই রেসগুলো আমাদের চোখে কোনো হার্ম না করে, সেটার জন্য আমরা একটা গ্লাসেস বা একটা প্রোটেক্টিভ লেয়ার ব্যবহার করি, সেটা অন্য পারপাস। বাট যারা প্রবলেমে লাগায় আমি তাদের কথা বলছি, ঠিক আছে। তো হ্রস্ব দৃষ্টিতে কি হয়, তোমার চোখের প্রত্যেকের চোখের একটা দৃষ্টি পাল্লা আছে, সেটাকে বলে নিকট বিন্দু এবং দূরবিন্দু, ঠিক আছে। তো নিকট বিন্দুটা হলো, মনে রাখবে, 25 সেন্টিমিটার। নিকট বিন্দু 25 সেন্টিমিটার কোনো সুস্থ চোখের, এবং যে দূরবিন্দুটা থাকে সেটা হলো অসীম। দূরবিন্দু যেটা থাকে সেটা হলো অসীমে, ঠিক আছে। তো এইটা হলো এটা সুস্থ চোখের, মানে 25 সেন্টিমিটারের কাছে আনলে তুমি আর কিছু দেখতে পারবে না ক্লিয়ারলি। সিমিলারলি অসীমের দূরে চলে গেলেও সেটা দেখতে পারবে না। এবার অনেকে বলতে পারে স্যার আমি এই লেভেল থেকে বইটা দেখতে পাচ্ছি, তো এটা স্যার 25 সেন্টিমিটার কিন্তু হচ্ছে না, তার থেকে কম হচ্ছে। এটা একটা অ্যাভারেজ নেওয়া হয়েছে বাবা, সবার চোখ তো আলাদা করে মাপেনি বিজ্ঞানীরা, এটা অ্যাভারেজ নিয়ে 25 সেন্টিমিটার থেকে সুস্থ দর্শনের স্বাভাবিক পাল্লা হিসাবে ধরা হয়েছে, ঠিক আছে। এবার ধরো যাদের ক্ষেত্রে হয়েছে যে তাদের যেই নিকট বিন্দুটা,
তাদের পজিশনেই আছে, কিন্তু দূরবিন্দুটা কাছে চলে এসছে। মানে কেসটা কি হয়েছে, ও সামনের জিনিসকে ঠিকঠাক ফোকাস করে, ধরো এখানে একটা বস্তু আসছে, তো এখানে পড়লো, এখানে লেন্স আছে, এই লেন্স কর্তৃক প্রতিসরণ হয়ে একদম রেটিনায় প্রতিবিম্ব তৈরি হলো, কোনো প্রবলেম নেই, সিম্পল ক্লিয়ার দেখতে পাচ্ছে, তো নিকট বিন্দু নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। কিন্তু যখন এটা দূরবিন্দু হয়ে যাবে, ঠিক আছে, যখনই দূরবিন্দু হয়ে যাবে, ঠিক আছে, তখন কি হবে, ধরো এই দূরবিন্দু মানে ধরো অসীম থেকে আসছে, তোমার অসীম থেকে আগত আলোকে ও আর ফোকাস করতে পারে না রেটিনায়। ও রেটিনায় ফোকাস করতে না পেরে কি হয়, ও রেটিনায় ফোকাস করতে পারে না এটাকে, হয়তো তার আগেই সেটা ফোকাস হয়ে যায়, ঠিক আছে, তার আগেই ফোকাস হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, রেটিনায় প্রতিবিম্ব তৈরি না হলে অপটিক নার্ভ মানে অপটিক স্নায়ু ঠিকমতো নিয়ে যেতে পারছে না, তাই জন্য আমাদের প্রতিবিম্বটা অস্পষ্ট বা ব্লার লাগে দূরের জিনিস দেখতে। হয়তো দেখা গেছে তোমাদের দূরবিন্দু অসীমে আর নেই, হয়তো সামনে চলে এসছে, হয়তো ব্যাপারটা হয়েছে যে তোমাদের দূরবিন্দু সামনে চলে এসছে, ঠিক আছে, ধরো এরকম একটা জায়গায় চলে এসছে, যে এর বাইরে গেলে তোমরা আর কিছু দেখতে পারবে না, এইটা হলো তোমাদের ফার পয়েন্ট মানে দূরবিন্দু ফার পয়েন্ট, এর বাইরে গেলে তোমরা দেখতে পারবে না। এবার তোমরা চাইছো দূরের জিনিস যাতে দেখতে পারি, এবার প্রবলেমটা কোথায় হয়েছে, মেন কারণটা কি হতে পারে, দেখো দুটো কারণ হতে পারে। এক হলো তুমি দূরের জিনিস যখন দেখছো তখন সিলিয়ারি পেশিগুলোকে কি করতে হচ্ছে, সাসপেন্সারি লিগামেন্টস দিয়ে লেন্সগুলোকে টেনে ধরতে হচ্ছে যাতে ফোকাস দৈর্ঘ্যটা বড় হয়ে যায়, ঠিক আছে। তো সিলিয়ারি মেশির এই টানার লেন্সের প্রসারণের ক্ষমতা কমে গেছে, ঠিক আছে, এবং এই জন্য দুটো কারণ বলা হয়। এক নম্বর হলো দেখো অক্ষিগোলকের দৈর্ঘ্য যেন বড় হয়ে গেছে মনে হচ্ছে, ওর এখানে হওয়ার কথা, এই জন্য একটা বলা হতে পারে যে অক্ষিগোলকের সাইজ বড় হয়ে গেছে, অক্ষিগোলকের দৈর্ঘ্য বেড়ে গেছে, এটা একটা কারণ হতে পারে পসিবল রিজন। বা আরেকটা পসিবল রিজন মনে করা হয় যে ফোকাস দৈর্ঘ্য যেটা এতটা ছিল ওটা কমে গেছে। ফোকাস কমে যাওয়া মানে কিন্তু সিলিয়ারি পেশির কথাটা, যে সিলিয়ারি পেশি আর সাসপেন্সারি লিগামেন্টসের কথাটা, যে ওরা লেন্সটাকে আর টানতে পারছে না, এমনি সংকোচন প্রসারণ করতে পারে প্রয়োজন মতো, কিন্তু এবার সার্টেল পয়েন্টের বেশি আরোটাকে টেনে বড় করতে পারছে না যে ফোকাস দৈর্ঘ্যটাকে বড় করবে, তাই জন্য আমরা বলি ফোকাস দৈর্ঘ্য কমে গেছে। এই দুটো পসিবল রিজন থাকে, ফোকাস দৈর্ঘ্য কমে গেছে। তো এটাকে ঠিক করার জন্য কি করতে হয়, এটাকে ঠিক করার জন্য তোমরা কি করতে চাও, তোমরা দেখো তো এটা খুব জেনারেল, আমরা জেনারেলভাবে বুঝতে পারি যে তোমার এই লেন্সটা অনেক তাড়াতাড়ি মিলিয়ে দিচ্ছে, অনেক তাড়াতাড়ি অভিসারী করে দিচ্ছে, তুমি চাইছো একটু পরে গিয়ে অভিসারী করাক, তাহলে তুমি কি চাইবে, তুমি চাইবে আমার লেন্সটা যেন এই রশ্মিটাকে আরেকটু পরে গিয়ে অভিসারী করাক, তাই জন্য আমরা কি চাই, সামনে আমরা একটা অবতল লেন্স বসিয়ে নিই। কেন, অবতল লেন্স কি অপসারী লেন্স, আজকে উত্তল লেন্সের সামনে অবতল লেন্স বসালে অবতল লেন্স কি করবে, ওর এখানে মেলার জায়গায় ওকে হয়তো এখানে মেলাবে, একটু পরে গিয়ে মেলাবে, অবতল লেন্সের সামান্য অপসারী ক্ষমতার জন্য যত তাড়াতাড়ি মেলার কথা ছিল তত তাড়াতাড়ি মিলতে পারবে না। তাই জন্য যারা মায়োপিক ভিশন হয়, যাদের হ্রস্ব দৃষ্টি হয়, তারা অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে এবং এরই পাওয়ার হয় মাইনাস। তাই জন্য তোমাদের সকলের পাওয়ার, যারা ধরো প্রবলেমের জন্য করছো, মুয়ের যেমন প্রবলেমের জন্য মাথার যন্ত্রণা হয়, সে মাথার যন্ত্রণার জন্য অনেকে করে, মাথা নার্ভে চাপ পড়ে বলে একটা লেয়ার দিয়ে নেয়, বাট নর্মালি যাদের পাওয়ারের জন্য চশমা পড়ছে তাদের সকলের পাওয়ার কিন্তু নেগেটিভ, ঠিক আছে, কারণ অবতল লেন্সের পাওয়ার হয় নেগেটিভ। এবং এই বিষয়ে আরও বিশদে এই সংক্রান্ত অঙ্ক থাকে, সেগুলো সব ক্লাস 12-এ আছে, ঠিক আছে। তো এই জিনিসটা হলো আমাদের হ্রস্বদৃষ্টিজনিত ত্রুটির ক্ষেত্রে, এবং এর কিছু ডায়াগ্রামস আছে, খুব সম্ভবত আমার কাছে দেখি তোমাদের দেখাতে পারি কিনা। এই দেখো, এটা হলো নর্মালি সিলিয়ারি পেশি এরকম প্রসারিত হয়, তাহলে অনেক দূর থেকে আগত দেখো সমান্তরাল রশ্মিগুচ্ছ রেটিনায় ফোকাস হচ্ছে, কিন্তু আজকে যদি সিলিয়ারি পেশির এই টানার ক্ষমতা কমে যায়, সিলিয়ারি পেশির প্রসারণ করার ক্ষমতা কমে যায়, তখন কি হবে, ও আর এতটা টানতে পারবে না যতটা টানার কথা, তো স্বাভাবিক ও আর ওইটার ফোকাস করতে পারবে না, হয়তো অনেক আগেই মিলে যাবে, ঠিক আছে। এই দেখো, এবার দেখো ওটা অনেক আগেই মিলে যাচ্ছে, যেটা হ্রস্বদৃষ্টিতে যে প্রবলেমটা হয়ে থাকে, ঠিক আছে। এটা একটা ভালো ডায়াগ্রাম আর কি, ঠিক আছে। তো এটা হ্রস্বদৃষ্টির মেন প্রবলেম। ক্লিয়ার, আশা করি হ্রস্বদৃষ্টি বুঝতে পেরেছো বা মায়োপিক ভিশনটা বুঝতে পেরেছো। এই যে এটা আমাদের দৃষ্টিপাল্লার ব্যাপারে বলেছে, যে আমাদের দৃষ্টিপাল্লা দূরবিন্দু অসীমে সেটাও আমাদের ফোকাস করতে পারে, এবং আমাদের যে নিকট বিন্দু সেটা হলো আমাদের 25 সেন্টিমিটার, সেটাও ফোকাস করতে পারে। এই লেভেলের মধ্যে আমরা সমস্ত কিছু দেখতে পারি, ভেতরে আসলে আমরা দেখতে পাই না, এটা সুস্থ চোখের, ঠিক আছে। তো এবার আমরা দেখব হলো আমাদের দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি। তো দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটিতে
সেটাকে আমরা বলি হাইপারমেট্রোপিয়া। তো হাইপারমেট্রোপিয়াতে কি হচ্ছে, হাইপারমেট্রোপিয়াতে হচ্ছে যে ঠিক আছে, এবার ধরো এখানে একটা এরকম লেন্স আছে, এবার তোমার নিকট বিন্দু ওখানে যেমন কি হচ্ছে দূরবিন্দু সামনে চলে আসছে, এখানে নিকট বিন্দু দূরে চলে যাচ্ছে। ধরো নর্মাল মানুষের নিকট বিন্দু কি 25 সেন্টিমিটার সুস্থ চোখের, তো ওখান থেকে আলো আসছে সুন্দর, এখানে আলো পড়ছে, পড়ে এখানে ফোকাস হয়ে যাচ্ছিল, এটা নর্মাল সুস্থ। কিন্তু যাদের দীর্ঘদৃষ্টিজনিত ত্রুটি আছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, হয়তো দেখা যাচ্ছে যে এটা যেটা নর্মাল মানুষের নিকট বিন্দু 25 সেন্টিমিটার, সেখানে একটা অনেক পরে গিয়ে মিলিত হচ্ছে, মানে দেখো এখানে গিয়ে মিলিত হচ্ছে। তো স্বাভাবিক রেটিনায় আমাদের বিন্দু মানে প্রতিবিম্ব তৈরি হচ্ছে না, আমরা ব্লার দেখছি, ঠিক আছে। হয়তো এইখানে একটু দূরে চলে গেছে, সেখান থেকে যদি আলোটা যায় সেটাই গিয়ে হয়তো রেটিনায় মিলিত হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে প্রবলেম, নিকট বিন্দু দূরে চলে গেছে। তার মানে কি, তার দুটো কারণ হতে পারে পসিবল, নিকট বিন্দু দূরে। এবার নিকট বিন্দু দূরে কেন চলে গেছে, দুটো পসিবল রিজন কি কি। ফার্স্ট পসিবল রিজন হতে পারে, দেখো অক্ষিগোলকটা যেমন আগে এরকম ছিল এখনো পেছনে গিয়ে মেলাচ্ছে, মানে অক্ষিগোলকটা এখন সাইজে ছোট হয়ে গেছে, তো অক্ষিগোলকের দৈর্ঘ্য কমে, অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেছে, অক্ষিগোলক ছোট হয়ে গেছে, আরো সোজা ভাষায় বললে অক্ষিগোলক ছোট হয়ে গেছে। আর দ্বিতীয় কি হতে পারে যে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য আগে এতটা ছিল এখন আমরা পেছনে গিয়ে গেছে, তো ফোকাস দৈর্ঘ্য বড় হয়ে গেছে। এর কারণ কি, যখন সামনের দিকে দেখছি না সিলিয়ারি পেশি সাসপেন্সারি লিগামেন্টসের মধ্যে ওগুলো চাপছে এরকম, এবার ও আর এনাফ চাপতে পারছে না, একটা পয়েন্টের বডি মানে সংকোচন ক্ষমতাটা কমে গেছে, তাই জন্য আর বেশি চাপতে পারছে না, তাই জন্য একটা পয়েন্ট অবধি থাকছে, তো ওটা পেছনেই তৈরি করছে। তো সিলিয়ারি পেশি বা সাসপেন্সারি মানে সিলিয়ারি পেশির দ্বারা লেন্সের যে সংকোচন হয় সেই সংকোচন ক্ষমতা কমে গেছে, এটাও বলতে পারি। বা আমরা ঘুরিয়ে বলতে পারি ফোকাস দৈর্ঘ্যটা বড় হয়ে গেছে, এভাবেও বলতে পারি। একই জিনিসকে দুজন সিগনিফাই করে। ফোকাস দৈর্ঘ্য বড় হয়ে গেছে, তো এইভাবেও আমরা কিন্তু এই জিনিসটাকে ডিল করতে পারি বা বলতে পারি, ঠিক আছে। তো এইটাকে ঠিক করার জন্য আমরা কি করতে পারি, দেখো আমাদের এখানে কি দেখছি অনেক দেরি করে মিলছে, আমরা চাইছি একটু তাড়াতাড়ি মিলে যাক। তাড়াতাড়ি মিললে আমরা কি চাইবো, অভিসারী লেন্স। অভিসারী লেন্স মানে কি, উত্তল লেন্স, তাই জন্য আমরা এখানে একটা উত্তল লেন্স ব্যবহার করি যাতে একটু তাড়াতাড়ি মিলে যায়, ব্যাস। তাই জন্য এখানে ব্যবহার করা হয় উত্তল লেন্স, এবং উত্তল লেন্সের পাওয়ার কি হয় প্লাস। তাই তোমাদের দেখবে মা বাবা যারা বড়, যাদের চশমা আছে মোটামুটি অ্যাবাভ দ্য এজ অফ 35, মানে অ্যাবাভ 35 আর কি, তো তাদের মোটামুটি প্লাস পাওয়ার হয়, তাদের দূরের জিনিস দেখা ঠিক আছে, তার সামনের জিনিস দেখতে প্রবলেম। তো এই হলো চোখের ত্রুটি, এই জিনিসগুলো মাথায় রাখবে, ডায়াগ্রামসগুলো খেয়াল রাখবে। এখানে আমার কাছে কিছু ডায়াগ্রামস আছে, দেখো নিকট বিন্দু দেখো কোথায় গিয়ে মেলাচ্ছে, পেছনে, তার মানে প্রতিবিম্ব ঠিকমতো তৈরি হচ্ছে না, ঠিক আছে। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করেছে, তাহলে কি হয়েছে যে নিকট বিন্দুর এবার প্রতিবিম্বটা এখানে তৈরি করিয়ে দিয়েছে, ঠিক আছে। এই হলো বিষয়। আর এটা তো আমাদের মায়োপিয়ার জন্য, যে একটা অবতল লেন্স ব্যবহার করেছে, যে অসীম থেকে আগত রশ্মিকেও ও ফোকাসে মিলিয়ে দিয়েছে, এটা মায়োপিয়াতে। ঠিক আছে, ব্যাস। তো এই মোটামুটি আমাদের চোখের বিষয় ছিল। যদি চোখ সম্বন্ধিত কোনো বিষয়ে তোমাদের কোনো ডাউট থাকে তাহলে সেটাও তোমরা জিজ্ঞেস করতে পারো। আমরা জাস্ট এবার একটু মানে কিছুক্ষণ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলবো, তারপর ওই বিক্ষেপণের ব্যাপারটা একটু ছোট্ট করে বুঝে নেবো, ছোট্ট করে দু একটা জিনিস শুনে নেবো, বেশিক্ষণের ব্যাপার না। তারপরে আমরা কয়েকটা প্রশ্নই আমাদের বাকি আছে, কারণ আমরা আলোর অনেক প্রশ্নই আমরা আগের দিন সলভ করেছিলাম, তো কয়েকটা প্রশ্ন যেগুলো বাকি আছে সেগুলো আমরা দেখে নেবো সাজেশন থেকে। তো তোমাদের যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা বলো, এই চোখের পার্ট বা চোখের ত্রুটি এই পার্ট রিলেটেড। কেউ যদি কোনো প্রশ্ন করতে চাও বা কিছু জিজ্ঞাসা থাকে তাহলে করে ফেলো, আর যদি বুঝে থাকো তাহলে বলো যে বুঝে গেছি, তাহলে আমি বুঝতে পারি যে তোমরাও বুঝতে পেরেছো এবং আমি এগোতে পারি। আচ্ছা,
তো ব্রততী, শ্রেয়া, অয়ন সকলেই বলছে বুঝতে পেরেছো। এই আমি কিন্তু বলছি চোখের যে ডায়াগ্রামটা, যেটা দিয়ে আমি সমস্ত কিছু বোঝালাম তোমাদের, সেটা কিন্তু তোমরা ওটা অবভিয়াসলি আঁকতে দেবে না, বাট এই যে চোখের যে ত্রুটি, মায়োপিক ভিশন আর হাইপারমেট্রোপিক ভিশনের যেটা আমি বললাম, সেই জিনিসটার কিন্তু ডায়াগ্রামগুলো, তাদের সমস্যা প্রতিকার, সেই ডায়াগ্রামটা কিন্তু প্র্যাকটিস করে যাবে যদি কি বলবো, যদি কোনো রিস্ক না নিতে চাও তো। ঠিক আছে, তো আমি প্রসিড করছি। জাস্ট বিক্ষেপণ ওই জায়গাটা ছোট্ট করে বলে দেবো যে বিক্ষেপণের আগে আরেকটা জিনিস পড়ে, সেটা খুব সম্ভবত আলোর বর্ণ। ঠিক আছে, আমার টপিকের নাম খেয়াল নেই, বিক্ষেপণের আগেই পড়তো ওটা, বিক্ষেপণ, বিচ্ছুরণ ওসবের আগে। হ্যাঁ, সেটা হলো আমাদের বিচ্ছুরণ। আমাদের বিক্ষেপণের আগে আসে বিচ্ছুরণ, যে জিনিসটা, যে বিচ্ছুরণ তোমরা জানো, বিচ্ছুরণ মানে ইংলিশে বলে হলো ডিসপারশন। তো এখানে কি হয়, ক্যামেরা অ্যান্ড হিউম্যান আইয়ের ডিফারেন্স। দেখো, ক্যামেরা আর হিউম্যান আইয়ের ডিফারেন্স বর্তমানে সত্যি কথা বলতে আসতে পারার সম্ভাবনা খুব কম, কারণ ক্যামেরা কিন্তু তোমাদের যে পাঠ্য বই তো এক্স্যাক্টলি ক্লাস 10-এ কোনো মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নেই, কিন্তু অনেক বইতে ক্যামেরা লেখা থাকে আমি দেখেছি। কিন্তু এই বিগত বছর প্রশ্ন ঘেটে দেখতে পারো, ক্যামেরা বা হিউম্যান আইয়ের কিন্তু কোনো প্রশ্ন আমি সেরকম খেয়াল করিনি। ঠিক আছে, তাই জন্য ওটাকে আমি অতটা না করে আমি ওই পার্টটায় যাইনি, কারণ ক্যামেরার প্রকৃত ডিফারেন্স যদি তোমরা বুঝতে হবে, তাহলে পুরো ক্যামেরা স্ট্রাকচারটা তোমাদের বুঝতে হবে। সেটা কিন্তু একটা জটিল জিনিস, ক্যামেরা স্ট্রাকচারটা ছবি এঁকে বোঝা। ঠিক আছে, তাই জন্য ওটা নিয়ে অতটা আমি বলবো চিন্তিত না হলেও হবে। আমার ধারণা যেটা এতদিন আসেনি, এইবারই চলে এলো, তোমরা হলো স্যার তো বলেছিল, ভুলভাল বলে দিল। আমার ধারণা যেটা বা আমার অভিজ্ঞতা এটা বলছে আসতে পারে না। ঠিক আছে, তো ওগুলোর থেকে অন্য জায়গাতে তুমি অবভিয়াসলি বেশি ইম্পর্টেন্স দিতে পারবে। ঠিক আছে, তো বিচ্ছুরণ যেটা বলছিলাম, এই বিচ্ছুরণের ব্যাপারটা হলো যে সাদা আলো বা কোনো বহুবর্ণী আলো তার উপাদান বর্ণগুলোতে ভেঙে যাওয়ার ঘটনাকে আমরা বলে থাকি বিচ্ছুরণ। তো এটা প্রিজমের মারফতে হয়ে থাকে। প্রিজম বা কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের দ্বারাই এটা হয়ে থাকতে পারে, যে সাদা আলোটা পড়লো, ও পড়ে এরকম 7টা বর্ণে ভাগ হয়ে গেল এবং তারপর এখান থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, তোমরা জানো আমি সব কালো দিয়ে দেখিয়েছি, বাট এখানে পুরো রঙিন সুন্দর রামধনু তৈরি হয়ে যায়, এবং এটাকে আমরা বলি বর্ণালী। যখন আমরা এটা পর্দার উপর পাই, এই 7টা রঙিন বর্ণের 6টাকে আমরা বর্ণালী বলে থাকি, যাকে আমরা বলি বেনিয়া সহকলা। বেনিয়া সহকলা। ঠিক আছে, এই বেনিয়া সহকলার ক্ষেত্রে মনে রাখবে, যত তুমি এদিকে যাচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বাড়ছে, এবং যে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে তাই জন্য এখানে গেলে তোমার কম্পাঙ্ক এফ কমছে, বা ফ্রিকোয়েন্সি এটাকে আমরা বলে থাকি, কম্পাঙ্ক কমছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে, মানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, বেগুনি আলোর কম, এবং এই জিনিসটাকে আমরা বিচ্ছুরণ বলি। আজকে প্রিজম কিন্তু বর্ণ সৃষ্টি করে না, প্রিজম জাস্ট কি করে, ওর উপর আপতিত কোনো বহুবর্ণী আলোকে তার উপাদান বর্ণে ভেঙে দেয়। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কেন শূন্য মাধ্যমে বিচ্ছুরণ হয় না? কারণ শূন্য মাধ্যমে সমস্ত যে আলোকরশ্মি আছে তারা সবাই সমান বেগে চলে। তো সমান বেগে চলার জন্য কি হয়, যে তাদের মধ্যে তাদের প্রত্যেকের সমান বেগ থাকে, এবং সমান বেগে চলার জন্য তাদের কোনো প্রতিসরণ হয় না। প্রতিসরণ না হলে কোনো আলোর চ্যুতি হয় না। আলোর চ্যুতি হয় না বলে তারা আলাদা আলাদা কোণে বেঁকে যায় না। কিন্তু যখন কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমে আসে, প্রত্যেকটা বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য আলাদা। তরঙ্গ দৈর্ঘ্য আলাদা মানে আমরা বলতে পারি এই বেনিয়া সহকলার ক্ষেত্রেই তোমরা মনে রাখবে যে যদি তুমি এই দিকে আসো তাই তোমার কিন্তু মিউ বাড়ছে, মানে বেগুনির দিকে। তো প্রত্যেকটা বর্ণের জন্য তার প্রতিসরাঙ্ক আলাদা, এবং প্রতিসরাঙ্ক আলাদা হলে প্রত্যেকটা বর্ণের জন্য প্রতিসরাঙ্ক আলাদা, এবং প্রতিসরাঙ্ক যেহেতু আলাদা, দেখো বেগুনি বর্ণের প্রতিসরাঙ্ক সর্বাধিক, লাল বর্ণের প্রতিসরাঙ্ক সর্বনিম্ন। কেন? কারণ আমরা জানি মিউ ইজিক্যালস টু, আমরা কচির সমীকরণ দেখেছি, a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। আগের দিন এটা আমরা দেখছিলাম a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তো মিউ আর ল্যামডা ব্যস্তানুপাতিক সম্পর্ক। ল্যামডা যেহেতু এদিকে বাড়ছে, তাহলে মিউ এদিকে কমবে, মিউ উল্টো দিকে বাড়বে। তো যেহেতু মিউ বাড়ছে, তাই জন্য প্রতিসরণ যে কোণটা আছে সেই কোণটার মানও বাড়ছে, এবং চ্যুতিও বাড়ছে প্যারালালি সবকটার। তাই জন্য বেগুনির চ্যুতি সর্বাধিক এবং লালের চ্যুতি সর্বনিম্ন। মনে রাখবে, যদি আমি চ্যুতির দিক থেকে দেখি, তাহলে এই দিকে আসলে চ্যুতি বাড়ছে, এবং চ্যুতি বাড়া মানে কি? চ্যুতি বাড়া মানে আজকে যদি আলোটা এরকম যাচ্ছিল, ধরো লাল এইটুখানি বেঁকলো, এটা লালের চ্যুতি, বেগুনি অনেকটা বেঁকবে, এটা বেগুনির চ্যুতি। বেগুনি দেখো ওর অ্যাকচুয়াল পাথ থেকে কতটা বেঁকে গেল, এটা লালের হলে রেড, এটা বেগুনি। তো এই যে সবাই আলাদা চ্যুতি কোণে বেঁকে যাচ্ছে, এর জন্যই কিন্তু বিচ্ছুরণ হচ্ছে।
ঠিক আছে। আচ্ছা, আর ইজিক্যালস টু 2f কি? আর ইজিক্যালস টু 2f আমরা আগের দিন আলোচনা করেছি। এটা দর্পণের ক্ষেত্রে ছিল, দর্পণে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যে সম্পর্ক সেটা হলো আর ইজিক্যালস টু 2f। ওর বক্রতা ব্যাসার্ধটা ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ, ওই সংক্রান্ত প্রমাণও আমরা করেছি, সেটা তোমরা আগের ভিডিও দেখতে পারো। অরিত্র, যাই হোক, ঠিক আছে। এই হলো মোটামুটি আমাদের বিচ্ছুরণ। এবং এই বিচ্ছুরণ মোটামুটি ধরো এটা প্রিজম দিয়ে তৈরি হচ্ছে, তেমন আমাদের নেচারে যে বিচ্ছুরণ যেটা হয় সেটা হলো আমাদের রামধনু, সেটা আমরা জানি। এবং ওটাকেই আমরা বলি সৌর বর্ণালী। সূর্যের আলোটাকে অনেকটা সাদা আলো বলতে পারি, এবং সেটা কোনো জলবিন্দুর মধ্যে দিয়ে যাওয়ার ফলে এরকম সাতটা রঙে ভেঙে বর্ণালীর মতো সৃষ্টি করে, তাকে আমরা বলে থাকি সৌর বর্ণালী। ক্লিয়ার? তো ওটাকে আমরা রামধনু বলে থাকি। এবং একটা প্রিজম দিয়ে যে বিচ্ছুরণ তৈরি হতে পারে, তার পাশে আরেকটা প্রিজম উল্টো করে রাখলে সেই মানে প্রকৃতভাবে মানে ঠিকঠাকভাবে রাখলে, কিছু কন্ডিশনস আছে, ওগুলোকে মেনটেন করে রাখলে এ যে বর্ণ সৃষ্টি করবে এ সবকটাকে মিটিয়ে দেবে, মানে এ সবকটাকে আর কি জুড়ে দেবে। যখন থেকে বেরোচ্ছে তখন একটা সিঙ্গেল লাইট হয়ে বেরোচ্ছে। তো এটাও একটা ব্যাপার হয়। এবং আরেকটা প্রশ্ন এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে কেন একটা আয়তকার কাচ স্ল্যাবে কেন এখানে বর্ণ সৃষ্টি হয় না? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেহেতু প্রিজমে বর্ণ সৃষ্টি হয়, প্রিজম একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, তো আয়তকার কাচ স্ল্যাব একটা স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, বাট সেটা হওয়া সত্ত্বেও কেন আয়তকার কাচ স্ল্যাবে কোনো প্রকার বর্ণ সৃষ্টি হয় না? তো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তুমি যে কোনো আয়তকার কাচ স্ল্যাবকেই তুমি দুটো প্রিজমের দেখো সমষ্টিরূপে মনে করতে পারো, ঠিক আছে। এবং এই প্রিজম দেখা যাবে যে আলোটাকে ভাঙছে, এই উল্টো প্রিজমটা সেই আলোটাকেই জুড়ে দিচ্ছে। তো সেই হিসাবে ব্যাখ্যা দেওয়া যায় যে তার মধ্যে কোনো আমাদের হয় না, বর্ণ সৃষ্টি হয়ে থাকে না। তবে হয়, খুব সামান্য হয়, খুব ডিটেলিংয়ে গেলে, খুব নিখুঁতভাবে যদি তুমি দেখো, খুব সামান্য কিন্তু বর্ণ সৃষ্টি হয়। একদমই যে হয় না এটা কিন্তু না, হয় খুব সামান্য। ঠিক আছে, এই মোটামুটি জিনিস যেগুলো দেখার। আর একটা আসে বর্ণ সম্বন্ধে, যে বর্ণ কিসের জন্য আসে? যে কোনো যদি বস্তু অস্বচ্ছ হয়, স্বচ্ছ বস্তুর বর্ণ একটা কারণে আসে, সেটা হলো ওর মধ্যে দিয়ে যে রঙের আলো কেউ পাস করতে দেয় সেইটাই ওর বর্ণ হয়। মানে ধরো আজকে একটা যদি তোমার কাছে লাল কালারের লেন্স থাকে, তাহলে লাল কালারের লেন্স ওর মধ্যে দিয়ে লাল বর্ণকেই যেতে দিচ্ছে, অন্য সব বর্ণকে শোষণ করে নিচ্ছে। তাহলে যে বর্ণকে যেতে দেয় সেই বর্ণেরই রং হয়, যে বর্ণকে যেতে দেয় সেই বর্ণের রঙেই রাঙায়। ঠিক আছে, তো লাল রঙের লেন্স লাল বর্ণকে যেতে দেবে, বাকি সব বর্ণকে শোষণ করে নেবে। উল্টো দিকে অস্বচ্ছ বস্তু যার মধ্যে দিয়ে যেতে পারে না, এ কি করবে? যে বর্ণকে প্রতিফলনও করবে, যে বর্ণকে প্রতিফলন করবে সেই বর্ণের কালার দেখাবে। প্রতিফলন, মোদ্দা কথা কি দেখো, আজকে আমরা কোনো বস্তুর রং কেন দেখি? ওর গায়ে আলোটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে যে আলোটা আসছে সেটাই আমরা দেখি। এবার আইদার প্রতিফলিত হয়ে আসতে পারে, যেমন ধরো আমার হাত অস্বচ্ছ বস্তু, এর মধ্যে দিয়ে যেতে পারে না, তো এখানে আলো প্রতিফলিত হয়ে আমার চোখে আসছে, বা ক্যামেরায় গিয়ে তোমাদের কাছে যা লাগছে সেই কালারটাই তোমরা আমার হাতের দেখছো। একইভাবে অস্বচ্ছ বস্তুর ক্ষেত্রে যে আলোটা প্রতিফলিত আমার চোখে আসছে, বা স্বচ্ছ বস্তুর ক্ষেত্রে প্রতিফলনটা কম হয় না, আলোটা স্ট্রেট পাস করে যায়, তো ওর মধ্যে দিয়ে যে আলোটা আমার চোখে আসছে সেই আলোটার যা রং সেই রংটাই আমি দেখব। তার মানে কোনো স্বচ্ছ বস্তু ওর মধ্যে দিয়ে যে বর্ণকে যেতে দেয় সেই বর্ণের রং হয়, আর বাকি সব বর্ণকে শোষণ করে নেয়। আর অস্বচ্ছ বস্তু যে বর্ণকে প্রতিফলন করে সেই বর্ণের রং হয়, বাকি সব বর্ণকে শোষণ করে নেয়। এই ক্ষেত্রে আসে পরিপূরক বর্ণ, একটা আসে পরিপূরক বর্ণ। তো পরিপূরক বর্ণতে আমরা জানি যে সমস্ত বর্ণকে উপযুক্ত পরিমাণে মেশালে সাদা বর্ণের সৃষ্টি হয় তাকে পরিপূরক বর্ণ বলে। যেমন ধরো নীল, হলুদ, এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের সাদা বর্ণ সৃষ্টি হয়। ঠিক আছে, এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। এবং তারপর চলে আসে শেষ বিক্ষেপণ। এবং বিক্ষেপণ একটু তড়িৎচুম্বকীয় তরঙ্গ সম্বন্ধে তোমাদের জানতে হয়, আমি লিখে দিচ্ছি। সবার প্রথমে আসে গামা রশ্মি, তারপরে আসে এক্স রশ্মি, তারপরে আসে অতিবেগুনি রশ্মি মানে ইউভি রে, তারপরে আসে দৃশ্যমান বর্ণালী। দৃশ্যমান বর্ণালী মানেই কিন্তু আমাদের বেনিয়া সহকলা, মানে দৃশ্যমান বর্ণালীর মধ্যেই পুরো বেনিয়া সহকলা এরকমভাবে আছে। তারপর আসে হলো আমাদের ইনফ্রারেড মানে অবলোহিত, তারপর আসে আমাদের মাইক্রোওয়েভ, তারপর আসে আমাদের রেডিও ওয়েভ। এইগুলো হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বর্ণালী। মানে এই তড়িৎচুম্বকীয় তরঙ্গকে আমরা দেখেছি মানে কি, এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ এখন অবধি অনুধাবন করা গেছে। এবং দেখা গেছে যত এদিকে যাচ্ছ তোমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে। ঠিক আছে, এইগুলো কিছুই আমরা দেখতে পারি না, যেগুলোর উপর আমি মার্ক করছি। এই যে এইগুলো গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, এগুলোও দেখতে পাই না। অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ এগুলো দেখতে পাই না। আমরা শুধু দৃশ্যমান আলো দেখতে পাই। দৃশ্যমান আলোরই কিন্তু এই ভিবজিওর বা বেনিয়া সহকলা।
ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড, এইগুলোই আমরা দেখতে পারি। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য এদিকে গেলে বাড়ছে, মনে রাখবে। আচ্ছা, বর্ণচাকতি কে তৈরি করেছিলেন? এটা তো তোমরা জানো, বর্ণচাকতি নিউটন তৈরি করেছিলেন, মানে অ্যাটলিস্ট নিউটনের পরীক্ষা। এবার কে তৈরি করেছেন, এবার নিউটনের পরীক্ষাটাই আমরা পড়েছি, তাই জন্য আমাদের মনে হয় নিউটনই তৈরি করেছেন। ঠিক আছে, এবার যদি অন্য কেউ তৈরি করে থাকে, নিউটন পরীক্ষা করে থাকে, সেটা আমার জানা নেই, বাট নিউটনের ক্ষেত্রেই বর্ণচাকতির কথাটা বলা হয়। নিউটন বর্ণচাকতি দিয়ে এটা প্রমাণ করেছিলেন যে সাদা আলো 7টা বর্ণের সমষ্টি, ওই বেনিয়া সহকলা ওই 7টা বর্ণের সমষ্টি। ঠিক আছে, তো এইটা হলো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বর্ণালী। এবং বিক্ষেপণটা কি? বিক্ষেপণটা আমি টপিক তো লিখে দিয়েছি, বিক্ষেপণটা বলিনি। যে ধরো কোনো মাধ্যমে অনেক ছোট 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 এরকম পার্টিকেলস আছে। এবার এখানে যদি আলো পড়ে, এই পার্টিকেলসগুলো কি করে, আলোর কিছু অংশ শোষণ করে আর বাকি অংশ এদিক ওদিক, ধরো একটা আলো পড়লো এদিক ওদিক, তো এখান থেকে আলো আসলো, মানে চারিদিকে আলোর কিছু অংশ প্রতিফলন করে দেয়, মানে কিছু অংশ প্রতিফলিত করে, কিছু অংশ শোষণ করে, আলোটাকে চারিদিকে ছড়িয়ে দেয়। তাই জন্য যে আলোটা আসে সেটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাটাকেই বলা হয় বিক্ষেপণ বা স্ক্যাটারিং। ঠিক আছে, এই বিক্ষেপণ সংক্রান্ত র্যালের একটা সূত্র আছে। র্যালে বলেছে যে আলোটা বিক্ষেপণ করবে সেই বিক্ষিপ্ত আলোর তীব্রতা তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। মানে বিক্ষিপ্ত আলোর তীব্রতা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। সোজা ভাষায় যদি বলি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ল্যামডা যার বেশি, তার বিক্ষেপণ কম, সে বেশি বিক্ষেপিত হবে না, সে বেশি চারিদিকে ছড়াবে না। বিক্ষেপণ মানে কি, ওই মিডিয়ামে যে পার্টিকেলসগুলো থাকে, যে অণুপরমাণুগুলো থাকে, বা ধরো আজকে আমাদের বায়ুমণ্ডলে যে ধূলিকণাগুলো আছে, এরা কি করে, যে রশ্মিটা, যে আলোটা ওদের উপর পড়ছে, ওর মধ্যে অবস্থিত আলোগুলোকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। এবার কাকে সব থেকে বেশি ছড়াবে? যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তার বিক্ষেপণ সব থেকে বেশি, সে সব থেকে বেশি ছড়াবে। এবার তোমরা দেখো আমাদের দৃশ্যমান আলোর মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? আমরা দেখতে পাচ্ছি বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তার মানে ও বেগুনি আলোটাকে সব থেকে বেশি ছড়ায়, তারপরে নীলকে, তারপর আসমানিকে, মানে মধ্যে কথা ব্লু টাইপ অফ কালারসগুলোর রং সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই জন্য ওদের বিক্ষেপণটা সব থেকে বেশি হয় র্যালের সূত্র অনুসারে। তো সেই কারণে কিন্তু আমরা আকাশকে নীল দেখে থাকি, কারণ বিক্ষেপণটা সব থেকে বেশি হয়। অ্যাকচুয়ালি কিন্তু বেগুনি দেখা উচিত ছিল, তোমরা ভেবে দেখো, কিন্তু আমাদের চোখ নীল আলোর জন্য বেশি সংবেদনশীল, তাই জন্য আমরা আকাশকে নীল দেখি। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং কেন বিপদ সংকেতে লাল রং করা হয়? কারণ দেখো লাল বর্ণের, এই যদি আমি ভিবজিওর লিখি, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, তো ল্যামডা দিয়ে গেলে বাড়ছে, তো লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক, লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক হওয়ার জন্য যদি ল্যামডা সব থেকে বেশি হয়, তাহলে বিক্ষেপণ সব থেকে কম হবে। এই যে আই ফর বোঝাচ্ছে হলো বিক্ষিপ্ত আলোর তীব্রতা, বিক্ষিপ্ত আলোর তীব্রতা সব থেকে কম হবে, তবে লাল বেশি বিক্ষেপিত হবে না, লাল অনেকটা বেশি স্ট্রেট যাবে, ব্যাস। তাই জন্য আমরা লালকে অনেক দূর থেকে দেখতে পারি, তাই জন্য আমরা বিভিন্ন বিপদ সংকেতে লাল ব্যবহার করি। এবং এই জন্যই সূর্যোদয় সূর্যাস্তের সময়, যেহেতু সূর্য অনেক দূরে থাকে, সেখান থেকে যে আলোগুলো আসে ম্যাক্সিমাম আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু স্ট্রেট আলোটা বেশি লাল, কমলা এই ধরনের আলোই আসে, রেড, অরেঞ্জ, কারণ এতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বিক্ষেপণ কম, তাই আমরা ওই সূর্যের জায়গাটা দেখলে লাল কমলা মিলে একটা খুব সুন্দর কালার তৈরি হয়। ঠিক আছে, এটাই কিন্তু বর্ণের কারণ। এই জিনিসগুলো মোটামুটি আমাদের থাকে। এবার বাকি প্রশ্ন উত্তর দেখবো, তবে প্রশ্ন উত্তর দেখার আগে তোমাদের কারোর কোনো ব্যক্তিগতভাবে প্রশ্ন থাকলে সেটা জিজ্ঞেস করতে পারো। আমাদের প্রায় টাইম হয়ে এসছে, আমরা জাস্ট কয়েকটা প্রশ্ন দেখে নেব, তাহলেই কিন্তু আমাদের মানে আলটিমেট গাইডের প্রশ্ন দেখে নেব, তাহলেই কিন্তু আমাদের আলো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বড় চ্যাপ্টার ছিল, রিভাইজ করাতে আমার টাইম লাগলো। ঠিক আছে, বাট যদি কেউ কিছু না বুঝে থাকো বা কিছু অসুবিধা হয়, তাহলে সেটা কিন্তু বলতে পারো। বলো, কেউ কিছু সমস্যা হলে বা কিছু আরেকবার একটা জিনিস বলতে হলে আমি বলে দিচ্ছি, তারপরে আমরা আলটিমেট সাজেশনে ঢুকবো। বলো কারোর কোনো প্রশ্ন থাকলে। দেখি কেউ হ্যান্ড রেজ করেছে কিনা। না, কারোর হ্যান্ড রেজ নেই। ঠিক আছে, কেউ কোনো মেসেজ করলেও সেটাও বলতে পারো, মানে এমন তো নয় যে শুধু হ্যান্ড রেজই বলবো। কেউ যদি কোনো মেসেজ করে থাকো সেটাও বলো আমাকে। দেখি একটু মেসেজ বক্সটা দেখি। আচ্ছা, অনুরোধ বলছে সব ক্লিয়ার। বাকিদের কি খবর? কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। অয়ন হাজরা বলছে ঝাক্কাস। ঠিক আছে, ঝাক্কাস। এই ঝাক্কাসটা অনিল কাপুরের একটা ডায়লগ মনে হয়, ভুলে গেছি। ক্লিয়ার, ব্রততী বলছে ক্লিয়ার। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, যখন বুঝতে পেরেছো তাহলে আমরা আমাদের আলটিমেট গাইডে চলে যাই। অনেক আলো হলো, একটু আলো দেখি কি কি আলো আছে এখানে।
কি কি প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমাদের আগের দিন করা হয়নি। প্রতিসরণের সময় আলোকরশ্মির যে ধর্মটি, এগুলো তো অলরেডি আমরা করেছি। কোন বর্ণের আলোর ক্ষেত্রে মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের মান সর্বাপেক্ষা বেশি? বলো এটা। কোন বর্ণের আলোর ক্ষেত্রে পরম প্রতিসরাঙ্কের মান সর্বাপেক্ষা বেশি? এ। তাই নাকি? এই শেখালাম? কি অবস্থা! ভিপ জিওর এইদিকে গেলে তো কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। এইদিকে গেলে তো তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, ঠিক আছে? তো তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে তো মিউটা কমে যাচ্ছে এদিকে গেলে, তাহলে পরম প্রতিসরাঙ্ক তো এদিকে গেলে কমে যাচ্ছে। কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হবে? বেগুনি। তোমরা এ বলছো কেন? বেগুনির সব থেকে বেশি, হয়তো গুলিয়ে ফেলেছো। দেখো, গোলানোর কিছু নেই, সিম্পলি মনে রাখবে ল্যামডা এদিকে গেলে বাড়ে, এটা মনে রাখবে, বাকি সব তোমার মনে থেকে যাবে। কি করে দেখো, ল্যামডা যদি এদিকে গেলে বাড়ে, তুমি জানো মিউ ইজিক্যালস টু a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, কসের সমীকরণ। তার মানে মিউ এদিকে গেলে কমবে। আবার তুমি জানো মিউ প্রপোর্শনাল টু 1/v, মানে বেগের সাথে ব্যস্তানুপাতিক। তার মানে আবার বেগ এদিকে গেলে বাড়বে, তার মানে লাল বর্ণের বেগ সর্বাপেক্ষা বেশি। একটা মনে রাখবে, সব পরপর মনে থেকে যাবে, ঠিক আছে? যাই হোক, পরের প্রশ্ন, মানুষের চোখের দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য ব্যবহৃত হয় উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের কি হবে অ্যান্সারটা? উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের কি ব্যবহার করা হয়? দীর্ঘদৃষ্টি প্রতিকারের জন্য। কিন্তু মানে দীর্ঘদৃষ্টি মানে মনে রাখবে যারা বড়দের দেখতে প্রবলেম হয় দূরে, তারা সামনের জিনিস দেখে, তো তারা প্লাস পাওয়ারের লেন্স ব্যবহার করে, মানে উত্তল লেন্স হবে, এ হবে, ঠিক আছে? পরের প্রশ্ন, কোনো আলোকরশ্মি, তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে ভুলো না, কোনো আলোকরশ্মি একটা স্বচ্ছ কাচের স্ল্যাবের উপর লম্বভাবে আপতিত হলে এর চ্যুতিকোণ হবে, এইগুলো আমরা করেছি। এইগুলো করেছি প্রতিসরাঙ্কের। বিবর্ধক কাচ হিসাবে কাকে ব্যবহার করা হয় বলো? বিবর্ধক কাচ হিসাবে এ, একদম উত্তল লেন্স, ঠিক আছে? সকলে এ বলছে, চয়নিকা, স্নেহা, সকলে এ বলছে। আর কেউ কি কিছু বলছে আলাদা উত্তর? না, ঠিক আছে। গোলীয় দর্পণ আমরা করে ফেলেছি। কোনো বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব গঠন করতে উত্তল লেন্স থেকে বস্তুর দূরত্ব কত হওয়া প্রয়োজন? বিবর্ধিত অসৎবিম্ব তৈরি করতে গেলে কি হবে উত্তর? দেখি কি বলছে, সবাই বলছে এ, এফ এর কম। একদম, অসৎবিম্ব মানেই আমরা দেখতে পাচ্ছি এফ এর কম হবে, একদম ঠিক বলছো, এফ এর কম, ঠিক আছে। বাহ, মৌ উত্তর দিয়েছে, আর ভালো লাগলো, মৌ বুঝতে পেরেছে তাহলে, ঠিক আছে। আচ্ছা, প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ, প্রতিসরণ কোণ যথাক্রমে এত আর এত, কৌণিক চ্যুতি, এসব আমরা করেছি। এফ ফোকাস দৈর্ঘ্যের অবতল দর্পণ, এটাও করেছি। আলোর প্রতিসরণের ক্ষেত্রে কাছ থেকে বায়ু মাধ্যমে বিচ্যুতি কোণ, এটা করেছি। তাপমাত্রা বৃদ্ধি মাধ্যমে প্রতিসরাঙ্ক করেছি, এটাও করেছি। প্রিজম করা হয়েছে, এটাও করেছি। আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোকরশ্মির, হ্যাঁ এটা কত হবে বলো? আলোক কেন্দ্র দিয়ে যাওয়া আলোকরশ্মির বিচ্যুতি কত হবে? অয়ন বলছে এ, আর কে কি বলছে দেখি? ব্রততীয় মনে হয় এই বললো নাকি এই প্রশ্নের উত্তরে? মৌ এ বলছে, স্নেহা এ বলছে। একদম, আমরা দেখেছি একটু আগেই আলোক কেন্দ্র দিয়ে যেটা যায় তার বিচ্যুতি আমি বড় বড় করে লিখে রেখেছিলাম যে একদম 0। আমরা পাতলা লেন্স ধরে একদম স্ট্রেট দেখে দিই, তো বিচ্যুতি 0 ডিগ্রি। বস্তু অপেক্ষা বড় অসৎবিম্ব সৃষ্টি করতে পারে কে? বস্তু অপেক্ষা বড় অসৎবিম্ব কি হবে? এ, সব উত্তর সুন্দর এ আসছে কিন্তু। ব্রততী এ বলছে, চয়নিকা এ বলছে, মৌ এ বলছে। আচ্ছা, কেউ আবার কিন্তু ফ্লোতে সবাই এ বলছে। আমি একটা ওই না ব্যাহতি গঙ্গা পে হাত ধোলে না, গঙ্গা বলছে আমি একটু হাত ধরে নি, সবাই এ বলছে আমি এ বলি। ওটা করো না, না বুঝতে পারলে কিন্তু ভুলটা বলবে, তাহলে তোমার কোনো প্রশ্ন থাকলে আমি ক্লিয়ার করে দিতে পারবো, ঠিক আছে? তো এটা উত্তল লেন্স, ঠিক আছে। আচ্ছা, বিবর্ধক কাচের 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব, এটা 60 সেন্টিমিটার হবে, পাওয়া যায়। তার বিবর্ধন কত হবে দেখি, এটাকে করতে পারে। বিবর্ধন আমি পড়িয়েছি, বিবর্ধন এম মানে আমি বলেছি ভি বাই ইউ, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তো প্রতিবিম্বের দূরত্ব হলো 60 সেন্টিমিটার। 60 সেন্টিমিটার মানে যদি মিটারে করি তাহলে হয়ে যাবে 0.6 মিটার। আর ইউ কত? 0.1 মিটার। তো এটা উত্তর হবে 6, তার মানে সি হবে অ্যান্সার। এ বলছে কেন হয়, এ কেন হবে? এটা সি হবে। আমরা তো করেছি বিবর্ধনের ফর্মুলা ভি বাই ইউ। আমার কাছে মানে আমার লাস্ট স্লাইডটা তো উড়ে গেল, হঠাৎ করে দেখলে তোমরা, তো ওখানে করেছিল, নাহলে আমি বের করে দেখাতাম, ঠিক আছে? তো বিবর্ধন মানে কিন্তু ভি বাই ইউ, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। আমি বলেছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ, ছবি তুলে রাখো, ঠিক আছে? সি হবে। আচ্ছা, আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক, এটা আমরা আগের দিন দেখেছি।
প্রদত্ত বর্ণগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম, বলো এবার। আচ্ছা, অয়ন কি একটা লিখছিল আমি দেখলাম, 1 মিটার মানে 100 সেন্টিমিটার। 1 মিনিট দাঁড়াও, এই প্রশ্নে আমরা আসবো পরে। হ্যাঁ বলো, তুমি এখানে কি বলছিলে? 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এটাই কিছু বলছিলে নাকি তুমি, বলো এই প্রশ্নটায়। ওখানে 60 সেন্টিমিটার ছিল, আমি মিটারে করে নিয়েছি 100 দিয়ে ভাগ করে। 60 সেন্টিমিটার ছিল, ওটা আমি 100 দিয়ে ভাগ করে 0.6 মিটার কিন্তু করে নিয়েছি, ঠিক আছে। আর এটা দেখো 0.1 মিটার আছে, তো এটা হলো প্রতিবিম্বের দূরত্ব 0.6/0.1, তাই জন্য অ্যান্সার আমি 6 করেছি। বুঝতে পেরেছো? তুমি কি করেছো? তুমি শুধু 60 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করেছো, তুমি 0.6 লিখে দিয়েছো, ওটা তো প্রতিবিম্ব দূরত্ব হলো, তোমার তো সেটাকে বস্তুর দূরত্ব দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নটা মুভ করি। আচ্ছা, এখানে সবাই এটা কি বলছিল, প্রদত্ত বর্ণের মধ্যে কার বিক্ষেপণ সবচেয়ে কম? কি হবে অ্যান্সারটা দেখি এবার। সি বলছে সবাই। কোথা থেকে সি আসছে? হলুদ কোথা থেকে আসছে এখানে? আমরা কি পড়লাম? আমরা বললাম ভিবজিওর বেনিয়া সহকলা, আমরা এটা পড়লাম। তো এখানে বিক্ষেপণ সবচেয়ে কম, বিক্ষেপণ তো আমরা র্যালের সূত্র দেখলাম, বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তার মানে যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম তার বিক্ষেপণ সব থেকে বেশি। কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? এদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য তো বাড়ে, এদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তাহলে এদিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমছে। তার মানে বেগুনির বিক্ষেপণ, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তার মানে বেগুনির বিক্ষেপণ সব থেকে বেশি হবে, অ্যান্সার বেগুনি হবে। এই বেগুনি নীল ধরনের রঙগুলোরই তো বেশি বিক্ষেপণ বলে আমরা আকাশটাকে নীল দেখছি। তোমরা বি কেন বলছো? বিটা তো নীল, নীলটা তো বেগুনির পরে আছে। কেন এ হবে বোঝা গেল? র্যালের সূত্র, বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। বারবার বলছি, মাথায় ঢুকিয়ে নাও একেবারে, একদম মন্ত্রের মতো মনে রেখে দাও। বিক্ষিপ্ত আলোর তীব্রতা তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। স্নেহা হাইলাইট করে বলছে হ্যাঁ স্যার, মানে স্নেহা এ বলেছিল। ঠিক আছে স্নেহা, তুমি ঠিক বলেছো, ঠিক আছে, কিন্তু বাকি অনেকেই বি সি বলছিল। আমি জানি না কেন তোমরা বি বা সি বলছিলে। কোনো সমস্যা হলে জিজ্ঞেস করো, আমি আরেকবার বলে দেবো। আর বুঝতে পেরে থাকলে বলো যে বুঝতে পেরেছো। এটা কিন্তু মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ঠিক আছে, আমি পরের প্রশ্নে যাচ্ছি। ঠিক আছে, তো এখানে 1 নম্বরে দেখি সমান্তরাল কাচফলকের ক্ষমতা, এগুলো করেছি। অবতল দর্পণ করেছি। চাঁদে সূর্যালোকের, হ্যাঁ চাঁদে সূর্যালোকের এটা কি হবে? চাঁদে সূর্যালোকের বিক্ষেপণ হয় না, কারণ চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। আজকে আমাদের বায়ুমণ্ডল আছে বলে, ওই বায়ুমণ্ডলের যে পার্টিকেলসগুলো আছে, ওই যে একটু আগে দেখালাম, এই পার্টিকেলসগুলো কি করে, লাইটটাকে, ওর উপর যে লাইটটাকে পড়ছে ওটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। তাই জন্য আমরা এই বিভিন্ন রং দেখতে পাচ্ছি, কিন্তু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। বায়ুমণ্ডল না থাকার জন্য আলোটার কোনো বিক্ষেপণ হচ্ছে না, তার মানে চাঁদে সূর্যালোকের বিক্ষেপণ হয় না। ঠিক আছে, কোনো বিক্ষেপণ হয় না। পরের প্রশ্ন, প্রিজমের প্রতিসারক তল, এটা করেছি। বিচ্ছুরক মাধ্যম মাত্রই প্রতিসারক মাধ্যম না, দেখো সকল প্রতিসারক মাধ্যম আবার, হ্যাঁ মানে সকল প্রতিসারক মাধ্যম বিচ্ছুরক মাধ্যম নয়, কিন্তু সমস্ত বিচ্ছুরক মাধ্যমই প্রতিসারক মাধ্যম। কিরকম? ধরো প্রিজম, প্রিজম একটা প্রতিসারক মাধ্যম। রেক্ট্যাঙ্গুলার গ্লাস স্ল্যাব মানে আয়তকার কাচের স্ল্যাব, এটাও একটা প্রতিসারক মাধ্যম। কিন্তু দেখো প্রিজমে বিচ্ছুরণ হচ্ছে, আয়তকার কাচ স্ল্যাবে কিন্তু বিচ্ছুরণ হচ্ছে না। তার মানে বিচ্ছুরণ হওয়ার জন্য প্রতিসরণ দরকারি, তাই জন্য বিচ্ছুরক মাধ্যম প্রতিসারক মাধ্যম হতেই হবে, সত্য। কিন্তু যদি আমি উল্টোটা বলি, সমস্ত প্রতিসারক মাধ্যম, এও একটা প্রতিসারক মাধ্যম, এও একটা প্রতিসারক মাধ্যম, এখানে বিচ্ছুরণ হচ্ছে, এখানে কি হচ্ছে না, কারণ এটাকে আমরা ওই যেটা আমি বললাম দুটো প্রিজমের সমষ্টি বলে মনে করতে পারি। এ যা বিচ্ছুরণ করছে এ তার উল্টো করে দিচ্ছে, তো সেই হিসাবে ব্যাপারটা হয়ে যাচ্ছে। বাট যেটা বিষয়, যে সমস্ত বিচ্ছুরক মাধ্যমই প্রতিসারক মাধ্যম, কিন্তু সমস্ত প্রতিসারক মাধ্যম বিচ্ছুরক মাধ্যম নয়। ছবি তুলে রাখো, মাথায় নোট করে নাও, খাতায় লিখে নাও, যেখানে ইচ্ছে যা করে নাও, মাথায় রাখবে এই জিনিসটা, গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরের প্রশ্ন, জীবাণু নাশের জন্য ব্যবহৃত হয় অবলোহিত রশ্মি, এটা মিথ্যা। অতিবেগুনি রশ্মি, হ্যাঁ একটা জিনিস আমার বলা হয়নি, আমি যে তোমাদের এখানে তরঙ্গ দৈর্ঘ্যের এগুলো লিখে দিলাম না, 1 মিনিট দেখাই। এই যে আমি তোমাদের যে এখানে এটা লিখে দিলাম, এই জায়গাটা, এই তড়িৎচুম্বকীয় বর্ণালীর ব্যাপারটা, এই যে সবকটা আমি লিখে দিয়েছি,
এদের কিন্তু প্রত্যেকের হয়তো এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, এদের একটুখানি ব্যবহার, সেই জিনিসগুলো যেগুলো লেখা আছে এগুলো একটু বইতে লেখা আছে, ওগুলো পড়ে নেবে। ব্যবহারগুলো কিন্তু একটা বা দুটো ব্যবহার মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। ঠিক আছে, ঠিক আছে। তো জীবাণুনাশের জন্য ব্যবহৃত অবলোহিত রশ্মি, এটা ভুল, তোমরা যদি পড়ে থাকো এটা দেখবে অতিবেগুনি রশ্মি হবে। অবতল দর্পণ, দর্পণ হয়ে গেছে। লেন্সের আলোক কেন্দ্রগামী আলোক রশ্মির চ্যুতি কত হয়, বলো এটা কত হয়? আলোক কেন্দ্রগামী আলোক রশ্মির চ্যুতি কত? আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মি যায় 0, একদম 0 ডিগ্রি। ঠিক আছে, স্নেহা, ব্রততী, চয়নিকা সবাই 0 ডিগ্রি বলছে, একদম। প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ তোমরা সকলেই জানো, রামধনু, এটা আলাদা করে কিছু বলার নেই, সোজা প্রশ্ন। বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক এইসব হয়ে গেছে। এক্স রশ্মি, গামা রশ্মি, ইউভি রশ্মির মধ্যে কোন প্রকার রশ্মির কম্পাঙ্ক সব থেকে কম? ঠিক আছে, এটা কোন প্রকার রশ্মি মনে রাখবে সবসময়, তরঙ্গ দৈর্ঘ্য যেদিকে বাড়ে কম্পাঙ্ক সেদিকে কমে। তরঙ্গ দৈর্ঘ্য যেদিকে বাড়ে কম্পাঙ্ক সেদিকে কমে, তার কম্পাঙ্ক তার উল্টো দিকে বাড়বে। এবার আমি যদি তড়িৎচুম্বকীয় বর্ণালীটা মনে করি, সবার প্রথমে আসে হলো গামা, তারপরে এক্স রশ্মি, তারপরে আমাদের ইউভি রশ্মি, তারপরে দৃশ্যমান আলো, এবং তারপর অবলোহিত, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। তো এইদিকে গেলে কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তাহলে এইদিকে গেলে কি হবে, আমাদের যে কম্পাঙ্ক বাড়বে। এবার বলো এক্স রশ্মি, গামা রশ্মি আর ইউভি রশ্মির মধ্যে কার কম্পাঙ্ক সব থেকে কম? এইদিকে গেলে বাড়ছে, তার মানে এদিকটা কম, তার মানে ইউভি রশ্মির কম্পাঙ্ক সব থেকে কম। ঠিক আছে, তাই জন্য ইউভি রশ্মির কম্পাঙ্ক সব থেকে কম হচ্ছে। কেন? আচ্ছা, যদি কারোর মনে এই প্রশ্ন থাকে কেন তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কমবে, সেটা আমরা আগের দিন বলেছিলাম যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের যে বেগ সি, ওটা হয় হলো ল্যামডা ইন্টু এফ, তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। তো এই যে বেগটা, এটা শূন্য মাধ্যমে ফিক্স, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। শূন্য মাধ্যমে এর মানটা চেঞ্জ হবে না। তো যদি তুমি তরঙ্গ দৈর্ঘ্য বাড়িয়ে দাও, তাহলে তোমার কম্পাঙ্ক কমাতেই হবে যাতে গুণফলটা সেম থাকে, কারণ গুণফলটাকে সেম থাকতে হবে। বোঝা গেল? তাই জন্য তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক কমে। পরের প্রশ্ন, কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়? এটা আগের দিন এটা নিয়ে আলোচনা হয়েছিল, আমি দুটো শর্ত বলেছিলাম, খুব সম্ভবত অয়ন বা অনুরোধ কেউ একজন বলেছিল যে ওই 0 ডিগ্রির ব্যাপারটা অসঙ্গত। তো আমি যেটা দেখলাম বইতে, ওটা 0 ডিগ্রি হবে, যে 0 ডিগ্রির ক্ষেত্রে ওইটা প্রযোজ্য নয় লম্ব আপতনের ক্ষেত্রে, কারণ এই 0/0 অসঙ্গত হয়ে যায়, তো সেই ক্ষেত্রে প্রযোজ্য করা যায় না। ঠিক আছে, তোরা 0 ডিগ্রি তোমরা লিখো। আমি যে শর্তগুলো, তো ওগুলো শর্ত উল্লঙ্ঘন করলেও হবে না, কিন্তু 0 ডিগ্রি বইতে লেখা আছে, তাই জন্য ওটাই লিখো, বইতে যেটা লেখা আছে সেটাই লিখো। ঠিক আছে, নাম্বার পাওয়ার জন্য। দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে বেশি, বলো? একটু আগেই করেছো প্রশ্নটা, কার বিক্ষেপণ সব থেকে বেশি হয় দৃশ্যমান আলোর মধ্যে? আবার বলে লাল। লাল কোথা থেকে হলো? বিক্ষেপণ তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। বেগুনি, রাইট। এই দিকে গেলে তো তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে, তাহলে এই দিকে বিক্ষেপণটা বাড়বে, কারণ বিক্ষেপণ র্যালের সূত্র কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এদিকে বিক্ষেপণ বাড়ছে, তাই বেগুনির সব থেকে বেশি, লালের সব থেকে কম, লাল বেশি স্ট্রেট যায়। ঠিক আছে, দন্ত চিকিৎসকরা কি ধরনের অবতল দর্পণ, এটা জানি, মাধ্যমে আলোর বেগ, এটা আমরা করেছি। আচ্ছা, 2 নম্বরের দেখি, একটা অবতল দর্পণের ফোকাস ও মেরুর মধ্যে, আচ্ছা দর্পণ আছে করেছি, উত্তল দর্পণের ক্ষেত্রে করেছি, মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক এগুলোও করেছি। বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্সের ব্যবহার চিত্র সহ দেখাও, এটা আজকে আমি দেখিয়েছি তোমাদের, একদম ওই লাস্ট কেসটা এটা দেখিয়ে দেবে, যে এখানে যদি F1 2F1 থাকে, তাহলে এখানে বস্তু থাকলে এই আমাদের F2 আর এই, তো পেছনে মনে হয় বিন্দু থেকে আসছে, যে আমাদের যে প্রতিবিম্বটা হচ্ছে সেটা হলো অসৎ, সমশীর্ষ এবং বস্তুর থেকে আকারে বড়, বিবর্ধক কাচ। এই ছবিটা কিন্তু প্র্যাকটিস করে যাবে, যেটা আমি তোমাদের মনে করো দুটো জায়গায় আমি স্টার করে দিয়েছিলাম, একটা হলো এই বিবর্ধক কাচের ছবিটা, আর একটা কোন ছবিটা আমি স্টার করে দিয়েছিলাম, আর একটা দিয়েছিলাম হলো যেখানে হয়তো উত্তল লেন্সের জন্য সৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়েছে, মানে বস্তু যখন ফোকাস আর 2F এর মাঝখানে, সেই পজিশন, ওই দুটো পজিশনের জন্য কিন্তু আঁকাটা বিশেষ করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, আলোর বিচ্ছুরণ কাকে বলে? শূন্যস্থানে আলোর বিচ্ছুরণ হয় না কেন, এটা আমরা আলোচনা করে নিয়েছি। শূন্যস্থানে সকল বর্ণ, আবার বলছি, শূন্যস্থানে সব বর্ণ সমান বেগে চলে, সব বর্ণ সমান বেগে চলার জন্য তাদের কারোর প্রতিসরণ হয় না, তাদের কারণ তার মানে সমান বেগে চলে। আমি পরপর লাইন বাই লাইন লিখে দিচ্ছি।
একদম পয়েন্ট বাই পয়েন্ট লিখবে, 1 নম্বরও কাটতে পারবে না। সমান বেগে চলার জন্য কি হয়, কারোর প্রতিসরণ হয় না, প্রতিসরণ হয় না, এবং প্রতিসরণ হয় না বলে চ্যুতি হয় না, তাই জন্য কোনো রশ্মি তার পথ থেকে বেঁকে যায় না, তাদের পথ থেকে বেঁকে যায় না, এবং বিচ্ছুরণ হয় না। আমি ফ্লোচার্টের মতো লিখে দিলাম যাতে তোমরা বুঝে বুঝে পড়তে পারো। বিচ্ছুরণ হয় না, বিচ্ছুরণ হয় না। ক্লিয়ার? তো এটাকে মাথায় রাখবে। একটি ছাত্র ক্লাসের শেষ বেঞ্চে বসে বোর্ডের লেখা পড়তে পারছে না, ঠিক আছে? ছাত্রটির চোখের এই জাতীয় ত্রুটির নাম কি? আমরা জানি, যেটা আমাদের তোমাদের অনেকেরই, যদি কেউ চশমা পরে দেখো তাদের আছে, সেটা হলো মায়োপিয়া, তাই তো, বা হ্রস্ব দৃষ্টিজনিত ত্রুটি। এটি কিভাবে দূর করা যায়? আমরা জানি একটা অবতল লেন্স উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের, এটা লিখবে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্য, শুধু অবতল লিখে আসবে না, উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে। একদম পূর্ণ বাক্যে লিখবে যাতে নাম্বার কাটার জায়গা না থাকে। উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে। এই এক্সট্রা কিছু কথা অনেক ভ্যালু অ্যাড করে দেয় তোমার কোয়েশ্চেনে, ঠিক আছে? ওই যে বলছিলাম না 90-100-এর মধ্যে ডিফারেন্সগুলো এখানেই হয়ে যায়। অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করে, এই উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের কথাটা খুব ভ্যালিড, ঠিক আছে? দীর্ঘদৃষ্টি কি, ইহা কি কারণে সৃষ্টি হয়, এটা আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এটা কি কারণে হয়? ওই দুটো যে কারণ বলেছিলাম, অক্ষিগোলকের আকার আইদার তোমার ছোট হয়ে যায় বা ফোকাস দৈর্ঘ্য বড় হয়ে যায়, এই দুটো কারণ, ওইটাকেই লিখবে। দীর্ঘদৃষ্টি কি, যে দূরের জিনিস দেখতে পায়, সামনের জিনিস দেখতে প্রবলেম হয়, যেগুলো আমরা আলোচনা করেছি চোখের দৃষ্টির ক্ষেত্রে। দরকার বললে তোমরা ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আবার রেকর্ডিং চালিয়ে দেখে নিতে পারো, ঠিক আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন, সেটাও বলে দিয়েছি। বিক্ষেপণ, যখনই এই প্রশ্নের উত্তর লিখবে, তোমাদের সবাইকে বলে দিই, যখনই এই প্রশ্নের উত্তর লিখবে বারবার একটা কথা বলছি, র্যালের বিক্ষেপণের সূত্র। র্যালের বিক্ষেপণের সূত্র কথা যেন থাকে যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। সেই কারণে আমি বলে দিচ্ছি, তোমরা পরে শুনে শুনে লিখে নাও, যে আমরা র্যালের সূত্র থেকে জানি বিক্ষিপ্ত আলোর তীব্রতা তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয়। সেই কারণে আমাদের দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি, নীল ইত্যাদি বর্ণগুলোর তরঙ্গ দৈর্ঘ্য তুলনামূলক কম এবং তাই এদের বিক্ষেপণ বেশি। তাই জন্য এই রঙই বায়ুমণ্ডলে বেশি ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডলের ধূলিকণাগুলো দ্বারা। তো এই কারণে আমরা আমাদের আকাশকে এরপরে আরেকটা লাইনে লিখবে যে আমাদের চোখ বেগুনির থেকে নীল আলোর জন্য বেশি সংবেদনশীল, তো সেই কারণে আমরা আকাশকে নীল দেখি। এইভাবে উত্তরটা লিখবে, নাম্বার কাটার কিন্তু কোনো জায়গা থাকবে না। আমি বলে দিলাম, তোমরা পরে রেকর্ডিং চালিয়েও লিখে নিতে পারো বা যেভাবেও লিখে নিতে পারো। বাট গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা যে কোনো সহায়িকা বই পড়লে সেখান থেকেও পেতে পারো, আমাদের এর উপর ভিডিও বানানো আছে সেইখান থেকে দেখেও পেতে পারো। অনেক জায়গা আছে পাওয়ার, প্রশ্নটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, ঠিক আছে? 3 নম্বরের প্রশ্নের কিছু দেখে নিই। সমান্তরাল কাচফলক, এগুলো আমরা দেখেছি। প্রতিসরণের সূত্র দুটি দেখেছি। প্রিজমের আলোক রশ্মির ক্ষেত্রে এটাও দেখেছি। সমবাহু প্রিজমের প্রতিসরক তল, এটাও দেখেছি। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10, বস্তুকে লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে রাখলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে? দেখো, এরা দেখে অনেকে ঘাবড়ে যেতে পারে, কিন্তু ঘাবড়াবে না। উত্তল লেন্স ফোকাস দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেন্টিমিটার, মানে এটা 10 সেন্টিমিটার। বলেছে বস্তুকে কোথায় রেখেছে? 20 সেন্টিমিটার দূরে, মানে কোথায়? 2f1। এইভাবেই বুঝে নিতে হবে। 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য, 20 সেন্টিমিটার দূরে রেখেছে, মানে কি? ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্বে রেখেছে। এবং প্রতিবিম্বের আকার ও প্রকৃতি কিরকম হবে? তাহলে আমরা জানি প্রতিবিম্ব বস্তুর অপর পাশে 20 সেন্টিমিটার দূরে তৈরি হবে, এখানেও 2f2 দূরে তৈরি হয়, এই যে। আর প্রতিবিম্বের প্রকৃতি কি হবে? প্রতিবিম্ব হবে কি? সদ অবশীর্ষ। আমরা জানি 2f1 থাকলে যেটা হয়, সদ অবশীর্ষ আর বস্তুর সমান আকারের। বুঝতে পারলে? এরকমভাবেও প্রশ্ন থাকতে পারে, বস্তুর সমান আকারের প্রতিবিম্ব। ক্লিয়ার? তো এখানে কিন্তু 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য ছিল, 20 সেন্টিমিটার, আমি বুঝে গেলাম এটা 2f1। তো এই জিনিসগুলো থিওরিটা ভালোভাবে জানা থাকলে এই প্রশ্নগুলো করতে সুবিধা হয়। আলোর বিক্ষেপণ বলতে কি বোঝো? আলোচনা হয়েছে। বিক্ষেপিত আলোর তীব্রতা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে? একদম র্যালের সূত্র। বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। এতক্ষণে তো তোমাদের মাথায় এটা ঢুকে গেছে, আর কিছু ঢুক না ঢুক, এতবার এই প্রশ্নটা এসছে। যাক, পরীক্ষায় এলে এই প্রশ্নটা তোমাদের মাথায় আমার মুখটা একবার আসবে, যে এই মানুষটা বলেছিল, বা তোমাদের রেসপেক্টিভ যা টিচারদের কাছে বলেছো তারাও বলেছে, বাট আমি এতবার করে বলেছি আজকের ক্লাসে। যাই হোক, ঠিক আছে। তো এই মোটামুটি আমাদের আলোর সমস্ত সাজেশন শেষ এখানেই।
যে যে প্রশ্নগুলো আলোচনা হয়েছে ভালো করে দেখবে, অবশ্যই এইগুলো গুরুত্ব দিয়ে দেখবে, কিন্তু তার আগে কিন্তু বইটা ভালো করে পড়বে, থিওরিগুলো ভালো করে জানবে, আঁকাগুলো প্র্যাকটিস করবে, যে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো দেখবে, এবং সবার শেষে ফাইনাল সাজেশনের জন্য বা ফাইনাল জাস্ট একবার লুক ওভার করার জন্য এই প্রশ্নগুলোকে তুমি রেফার করতে পারো। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, ভালো করে পরীক্ষা দিও। আচ্ছা, মৌ একটা প্রশ্ন করছে, একটু মৌয়ের প্রশ্নটা নিয়ে নেব। মৌ হাত তুলেছে দেখি। বলো মৌ। হ্যালো না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। হ্যালো, না স্যার, কোনো কোয়েশ্চেন নেই। ও কোয়েশ্চেন নেই, ঠিক আছে। যাই হোক, যা যা বললাম বুঝতে পেরেছো তো? যাই হোক, ঠিক আছে, তাহলে মোটামুটি ভালো করে পড়াশোনা করো। আর আমাদের আবার পরের ক্লাসে দেখা হবে এই শনিবার, আবার খুব সম্ভবত আমার ক্লাস আছে, তো আমরা সেই ক্লাসে প্রবাহিত তড়িৎ শুরু করব। ঠিক আছে, তত ভালোভাবে পড়তে থাকো, টাটা।